সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশে বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 873তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরীর চট্টগ্রামের ছেলে শামীম হোসেনের জীবনের হৃদয় কাঁপানো চরম ভয়ঙ্কর এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুরা, আজকের গল্পের টাইটেল যে জিনের সন্তানের মা হলেন নারী। এই কথাটা শুনলে প্রতিটা মানুষই একটু অবাক হয়ে যাবে, যেটা কীভাবে সম্ভব। মানুষ কিভাবে জিনের সন্তানের মা হতে পারে। এই বিষয়টা শুধুমাত্র ভৌতিক তা না, শুধুমাত্র যে ভৌতিক বলবো তেমন, এই বিষয়টার মাঝে এক অন্যরকম রহস্য লুকিয়ে আছে। আমি মনে করি এই গল্পটা রহস্যময় এক বাস্তব জীবনের গল্প। আপনি পুরোটা গল্প শোনার পরে রহস্য উন্মোচন করতে পারবেন। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত চট্টগ্রামের ভাই শামীম হোসেনের জীবনের বাস্তব গল্প জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে শামীম ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শামীম হোসেন, আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদিমণি সহ আমার ছোট একটা ভাই। আমরা টোটাল 2 ভাই, আমাদের কোনো বোন নেই। আমাদের পরিবারটা চট্টগ্রাম শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে গড়া কোনো এক ছোট্ট গ্রামের এক নিম্ন মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন প্রবাসী। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবা সৌদি আরবে থাকে এবং সৌদি আরবে থেকে আমার বাবা আমাদের জন্য খুব বেশি টাকা পয়সা পাঠাতে পারে না। বাবা সেখানে যেই মালিকের আন্ডারে কাজ করে, ওই মালিক নাকি অনেক গরিব। শুধুমাত্র গরিব নয়, তিনি অনেক খেচড়া টাইপের একটা লোক। আমার বাবাকে মাস শেষে বেতনও দেওয়া হয় না। 2 থেকে 3 মাস চাকরি করার পরে আমার বাবাকে 1 মাসের বেতন দেওয়া হতো। যাই হোক, দুঃখ কষ্ট যন্ত্রণার মাঝেও আমার বাবা আরবের ওই সৌদির মাটিতে পড়ে থাকে, আমাদের জন্য টাকা পয়সা পাঠায়। এমন করে আমার শৈশবের দিনগুলো কাটে। আমাদের পরিবারে অনেক ভৌতিক ঘটনা আছে। আমি সেই ভৌতিক ঘটনার একটুখানি বলি, তা না হলে গল্প বুঝবেন না। আমার যিনি দাদা আছে, আমার দাদা নাকি এক পরীকে বিয়ে করেছিল এবং ওই পরীর সাথে নাকি আমার দাদা সংসার করেছে দীর্ঘ অনেক বৎসর পর্যন্ত। পরী প্রতি রাতে আসতো, এসে আমার দাদাকে নিয়ে যেত। আমার দাদা প্রতি রাতে রাত 11 থেকে সকাল অবধি, মানে ফজরের সময় পর্যন্ত আমার দাদা কোথায় থাকতো এটা নাকি কেউ বলতে পারতো না। এই নিয়ে আমার দাদির সাথে আমার দাদার প্রচণ্ড রকমের ঝামেলাও হতো। অনেকের মুখে মুখে শুনেছি আমার বাবা নাকি মূলত পরীর সন্তান, এরকম করে অনেকে বলে থাকে। যাই হোক, এভাবে আমার শৈশবের দিনগুলো কাটে। দাদা মারা যায় এবং দাদা মারা যাওয়ার পরে আমাদের পরিবারটা মোটামুটি ঠিক হয়। আমার আব্বা বিদেশে যায়, তিনি কিছু আয়োন্নতি করে, ওই দিয়ে সংসারটা মোটামুটিভাবে চলতেছিল। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি একটু বড় হই। আমি কিন্তু পড়াশোনার প্রতি ছোটোবেলা থেকে বেশি মেধাবী ছিলাম। আমাদের বাসায় আমাদের জন্য টিচার রাখা হয়, হোম টিচার, এবং ওই শিক্ষক সবসময় বলতো যে শামীম যথেষ্ট পরিমাণের মেধাবী এবং শামীম যদি ঠিকমতো পড়াশোনা করে শামীম তার জীবনে অনেক আয়োন্নতি করতে পারবে এবং খুব ভালো অবস্থার মধ্যে যেতে পারবে। কিন্তু আমার যে ছোটো ভাই আছে, আমার ছোটো ভাইয়ের নাম হচ্ছে শাওন কিন্তু আসলে খুব বেশি পড়াশোনা করতো না। শাওন যথেষ্ট পরিমাণের দুষ্ট প্রকৃতির একটা ছেলে ছিল। পড়াশোনার প্রতি তার কোনো মনোযোগ ছিল না এবং তার পড়াশোনা নিয়েও আমার মা কখনোই কোনো কিছু চিন্তাভাবনা করতো না। শাওন যেভাবেই চলতো ওভাবেই চলতো, কিন্তু আমি পড়াশোনার প্রতি খুব মনোযোগী ছিলাম। দিনরাত মিলিয়ে আমি পড়াশোনা করতাম। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি মোটামুটি অনেকটাই বড় হই। আমার ভাইও তখন বড় হয়। তো বড় হওয়ার পরে আমি আর আমার ছোটো ভাই মিলে আমাদের ওইখানে একটা বাগান ছিল, মানে ফুলের বাগান। একজনের একটা ফুলের বাগান ছিল, এটা আমাদের বাড়ির পাশেই। তো তার ফুলের বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে থাকে। দিনের বেলায় আমরা যখন স্কুলে যাইতাম, স্কুলে যাওয়ার সময় দেখতাম যে ফুল ফুটে আছে এবং কোনোদিনও সে কোনো ফুল ধরতে দিত না। একটা সময় 21শে ফেব্রুয়ারি আসে। তো 21শে ফেব্রুয়ারির সময় দেখা যায় অনেক সময় গ্রামের ছেলেফেলেরা বিশেষ করে বিভিন্ন বাগান থেকে ফুল সংরক্ষণ করে এগুলো 21শে ফেব্রুয়ারির দিনের বেলায় শহীদ মিনারে দেয়। তো বিশেষ করে গ্রামে এই জিনিসটা হয় আর কি। তো আমরা তখন সন্ধ্যা রাত থেকেই শুরু করলাম যে কোথায় ফুল পাওয়া যায়। আমি এবং আমার ছোটো ভাই ফুলের জন্য এখানে ওইখানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছি, কারণ এর পরের দিনে আমাদেরকে ফুল নিয়ে শহীদ মিনারে যেতে হবে। এমন একটা পর্যায়ে আমি আর ছোটো ভাই ফুল খুঁজতে খুঁজতে আমার ছোটো ভাই ওই যে বাগানটার কথা বলেছিলাম, অনেক বড় একটা ফুলের বাগান, ওখানে অনেক ধরনের ফুল আছে। আমার ছোটো ভাই তখন কী করে ওই বাগানের মধ্যে যায় ফুল আনার জন্য। যদিও আমি একটু ভয়ের ভিতর থাকি, আমি ওকে মানা করি যে দরকার নেই, যাইস না, কিন্তু তারপরে ও যায়, ওখান থেকে ফুল আনার জন্য ও যায়। এবং যখন ও ফুল আনার জন্য যায়
একটা বিষয় আমি খেয়াল করে দেখি, ওইখানে যখন ফুল আনতে ও ঢুকে, ও অনেকক্ষণ ধরে লেট করে, অনেকক্ষণ ধরে বের হচ্ছে না। যখন বের হচ্ছিল না তখন আমি পিছন থেকে গিয়ে ওকে ডাকাডাকি করতে শুরু করি, কিরে আসতেছিস না কেন, শাওন আয় আয় তাড়াতাড়ি আয়। এমনভাবে ডাকাডাকি করার একটা পর্যায়ে ও তখন বেরিয়ে আসে, ছোটো ভাই। বেরিয়ে আসার পরে ওর মুখের দিকে তাকিয়ে আমি কেমন যেন একটু ভয় পেয়ে যাই। ওর চেহারা এবং ওর কথাবার্তার ধরন সব কিছু মিলে আমার কাছে একটু আতঙ্ক মনে হচ্ছিল। মানে নিজের ভিতর একটা ভয় কাজ করতে শুরু করে যে এরকমটা কেন হচ্ছে। মানে ও খুব একটু মানে ভয়ঙ্কর চেহারা নিয়ে বাগান থেকে আসছে। যাই হোক, দুই ভাই মিলে তখন হচ্ছে ফুলগুলো নিয়ে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি ওরে বললাম, কিরে আমরা কি ফুলে এখনই মালা করে ফেলবো নাকি পরে মালা করব? ও আমারে বলে, ভাইয়া এখন আমরা ঘুমিয়ে যাই, সকালবেলা যখন ঘুম থেকে উঠবো, সকালে ঘুম থেকে ওঠার পরে এরপরে আমরা হচ্ছে মালা করব। এটাও আমাকে বলে। বলার পরে দেন আমরা দুই ভাই তখন ঘুমিয়ে পড়ি। অ্যান্ড ঘুমিয়ে পড়ার একটা পর্যায়ে ও জানি বিড়বিড় করে কার সাথে কথা বলতেছে। মানে আমি তো ঘুমিয়ে আছি, ও ঘুমিয়ে আছে, বাট ও কার সাথে জানি কথা বলতেছে। ও বলতেছে, না আমি যাব না, আমাকে মারবে, আমার আম্মু মারবে, এটা ওইটা বলে ও বিভিন্ন কথা বলতেছে। এরকম কথাবার্তা বলতে বলতে একটা সময় আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে যায়। ভেঙে গেলে পরে আমি ওকে লাড়া দিই, এই তুই কার সাথে কথা বলিস? ও বলে, না কারোর সাথে কথা বলি না। আবার তখন ঘুমিয়ে গেলাম এবং আবার ঘুমিয়ে যাওয়ার পরে একইভাবে ও তখন আবারও কথা বলতেছে, আমি যাব না, আমাকে জোর করো না, আমি যাব না, এরকম করে কথা বলে। কিন্তু কথাও কার সাথে বলে এটা বুঝতে পারিনি যে ও কথাটা কার সাথে বলতেছে। এমন করতে করতে সময়টা কেটে গেল। অ্যান্ড একটা পর্যায়ে দেখলাম যে ও আর কথা বলে না। মানে আমি তন্দ্রার ভিতরে আছি, ও আর কথা বলে না। যখন ও কথা বলে না তখন আমি হঠাৎ করে ঘুম থেকে উঠলাম। উঠে ও আর আমি একই খাটে ঘুমাইতাম, বাট আমি তাকে দেখি যে আমার পাশে ও নাই, মানে আমার পাশের বালিশে ও নাই। এবং ওকে না দেখার পর আমার তখন অনেক ভয় লেগে গেলো, কিরে ও আসলে কোথায় গেল? ও হঠাৎ মানে হুট করে কোথায় চলে গেল। এরপর আমি মানে দেখলাম যে ঘরের দরজাটাও খোলা। আমি আর আমার ছোটো ভাই কাঁচারিতে ঘুমাইতাম আর কি, গ্রামের যে কাঁচারি হয় কাঁচারিতে ঘুমাইতাম। দেখি যে দরজাটা খোলা হওয়ার পর আমি তখন বের হলাম। বাইরে একেবারে গুটগুটে অন্ধকারাচ্ছন্ন একেবারে। অ্যান্ড ওরে আর আমি আর পাচ্ছি না, এদিকে ওইদিকে টর্চ লাইট মারতেছি, বাট কোথাও ওকে দেখতে পাচ্ছি না। এক পর্যায়ে আমি তখন আম্মুর ঘরের দিকে গেলাম, গিয়ে আম্মুকে ডাকলাম, মা ও মা উঠো। 2-3 বার মাকে ডাক দেওয়ার পরে মা তখন ঘুম থেকে উঠছে। উঠার পরে আমার বলতেছে, কী রে? আমি বললাম, মা শাওন তো মানে আমি আর শাওন একসাথে শুয়েছিলাম, বাট শাওন জানি কার সাথে কথাবার্তা বলতেছে। শাওনকে এরপরে দেখলাম যে ও আর আমার কাছে নাই, আমার পাশে নাই। আমার আম্মা আমাকে জিজ্ঞেস করেছে কোথায় গেল। আমি তো জানি না আমার কোথায় গেল, হঠাৎ করে ও কোথায় উদয় হয়ে গেল। আম্মুও তখন খুব টেনশনে পড়ে গেল। অ্যান্ড আম্মু তখন বললো যে ঠিক আছে বের হই, দেখি ও কোথায় আছে। আব্বু তো বিদেশেই। তা এরপরে আম্মু তখন বের হইলো এবং একইভাবে আমার দাদিকে ডাকলো, দাদিও তখন বেরোলো, বাট খোঁজা শুরু করলাম, ওরে পাই না। এমন করে খুঁজতে হঠাৎ করে আমার কাছে জিনিসটা মনে হলো, ও যে ওই ফুলের বাগানে গেল, ওই ফুলের বাগানে গিয়া ও তো দেখলাম অনেকক্ষণ ধরে কার সাথে জানি কথা বলতেছিল এবং অনেকক্ষণ ধরে ও বাগানে ছিল। নাকি ও আবার চুরি করে ফুল আনার জন্য চলে গেছে, মানে আমাকে না দেখিয়ে ওইখান থেকে ফুল নিয়ে এসে সকালবেলা ও বেশি মালা দিবে শহীদ মিনারে, নাকি ওইরকম একটা প্ল্যানিং করছে। এইটা মনে করে আমি তখন আমার মায়ের চোখ আর দাদির চোখ ফাঁকি দিয়ে আমি যেন ওখানে চলে গেলাম ওকে খোঁজার জন্য। অ্যান্ড সেখানে পরে গিয়ে দেখতেছি কি যে ও বাগানের মধ্যে কার সাথে জানি কথা বলতেছে। মানে দূর থেকে দেখা যাচ্ছে কার সাথে জানি কথা বলতেছে। আমি তখন বাগানের খুব কাছে গেলাম, দেখি যে ও কার সাথে জানি খুব সুন্দর করে কথা বলতেছে। ওকে বলতেছে খাও, মানে এরকম করেই বলতেছে। মানে যেটা বুঝে গেল, ও বলে আমি খাবো না, তারপরে বলে চলো আমি যাব না। এরকম করে ওর সাথে অনেক কথাবার্তা হচ্ছে। এক পর্যায়ে আমি তখন হঠাৎ করে বললাম, ভাই রে, ও ভাই এখানে কি করিস? এটা বলার পর তখন তাকে অজ্ঞান হয়ে গেছে। পরে আমি সেখানে শব্দ করলাম না, যেহেতু মানে আমরা কিছুক্ষণ আগে এখান থেকে ফুল চুরি করছি, এটা তো অন্যদের বাগান, ধরা খেলে তো আলু ভর্তা বানায় ফেলবে। এই জন্য ভয় আমি তখন বাগানের মধ্যে ঢুকে ওরে খুব কষ্ট করে কোলে করে নিয়ে ওকে নিয়ে আমি তখন বাড়ির দিকে আসছি। বাড়িতে আসার পর তো মা আর দাদি দুজনেই প্রচুর চিল্লাচিল্লি শুরু করছে, তারা কান্নাকাটি করতেছে ও কোথায় গেল এবং কোত্থেকে আমি ওকে নিয়ে আসছে, তারা দুজনেই কান্নাকাটি করতেছে। দেন আমি তখন দাদিরই বললাম যে দাদি কান্নাকাটি করো না, তেমন কিছুই না, ও ঠিক হয়ে গেছে, ভালো হয়ে যাবে। এমন করে ওকে তখন পানি পড়া এটা ওইটা দেওয়া হচ্ছে বা দোয়াদুর পর হচ্ছে। ও হঠাৎ করে মানে ও ঠিক হওয়ার পর ওরে কেউ ধরে রাখতে পারে না। ও আমাকে বলে আমি চলে যাবো, আমাকে যেতে দাও। সবাই তখন তারা জিজ্ঞেস করে যে তুই কোথায় যাবে, আমার বলে আমি ওর সাথে যাব। ও আমাকে ডাকে, ও আমাকে যেতে বলছে। মানে সারাটা রাত এমনভাবে ওর কাটে বলে বোঝাতে পারবো না। এর পরের দিন হচ্ছে 21শে ফেব্রুয়ারি, মানে একেবারে বোর্ড থেকে হচ্ছে চারদিকে আপনার মাইক্রোফোন বাজতেছে, 21শে ফেব্রুয়ারি গান বাজতেছে। এক পর্যায়ে দেখলাম যে কোনোভাবেই ওকে ঠিক করা যাচ্ছে না। পরে আমাদের এলাকার মসজিদে যে হুজুর আসার পর হুজুরের হাত ধরে মানে ও চলে যাবে। হুজুর তখন জিজ্ঞেস করলো তোমার নাম কি? একটা মেয়ের নাম বললো। তো বলার পরে বললো যে তুমি ওকে কেন ধরছো? পরে বলো ওরে আমার খুব পছন্দ হয়, ও আমার আত্মীয়, ও আমার ভাই হয়, ও আমার সম্পর্ক আছে, ওর দাদার সাথে আমাদের সম্পর্ক আছে, ওর দাদা আমাদের বংশের জামাই।
এই কথা বলতেছে। তখন হুজুর বলতেছে যে ওর জামাই তোমাদের বংশের ওর দাদা তোমাদের বংশের জামাই আর যাই হোক, কিন্তু ওকে এইভাবে কেন কষ্ট দিচ্ছ, ওকে ছেড়ে দাও, ছোটো মানুষ। বলে না, ওকে আমি বিয়ে করবো, ওকে আমি সাথে করে নিয়ে যাব। এরকম করে অনেক তর্কাতর্কি হয়। একটা পর্যায়ে হুজুর তখন কি জানি পানি পড়ে, পানি যখন ফুদে তখন একটা চিৎকার করে অজ্ঞান হয়ে যায়, এবং চিৎকার মেরে অজ্ঞান হয়ে যাওয়ার পরে ওর যখন জ্ঞান ফেরে তখন জিজ্ঞেস করা হয় যে কী হয়েছিল। অ্যান্ড ও তখন বলে ওকে আয়শা ঘুম থেকে টাইনা ওকে নিয়ে গেছে, নাকি শুয়েছিল ওকে টাইনা ফুলের বাগানে নিয়ে গেছে, এবং সেই বাগান থেকে ওকে ওর সাথে কথাবার্তা বলছে, ওকে নিয়ে যেতে চাইছে, ও যায় নাই। যাই হোক, এরকম করে তো আমরা শহীদ মিনারে গেলাম না, সকাল থেকে ফুলগুলো সব নষ্ট হলো। এমন করে সারাটা দিন কেটে গেল। সন্ধ্যার কিছুক্ষণ আগে আসরের পরে আমি আর আমার ছোটো ভাই মিলে আমাদের ওইদিকে একটা পুকুর আছে, গাটলা পুকুর বলি, ওই গাটলা পুকুরের ওখানে গিয়ে বসে আছি। তাই না, আমি ওরে বললাম যে কালকে রাত্রে কী হয়েছে তুই আমারে বলতো একটু। ও আমাকে বলে ভাইয়া কালকে রাত্রে না, ও কিন্তু দুপুরেও আসছে, এখনও আমার কাছে আছে। এটা বলে আমার খুব ভয় লেগে গেলো যে এখনও তোর কাছে আছে মানে? বলে এখনও আমার কাছে আছে, তুই দেখবি। আমি তখন বললাম যে আমি দেখবো মানে কি? বলো ও আমার সাথে সাথেই থাকে, তোরে দেখাবো, অনেক সুন্দর। আমি তখন বললাম যে অনেক সুন্দর মানে কীরকম? বলে দাঁড়া একটু পরে তোরে আমি দেখাবো, অন্ধকার হয়ে গেলে। তা আমি ওর পাশেই বসে আছি। ও আর আমি কিন্তু বয়সে একদম হয়তো আমার 1 থেকে 1.5 বছরের ছোটো হবে আমার ছোটো ভাইটা, এরকম আর কি, আমরা পিঠাপিঠি প্রায়। তাই আমি ওরে বললাম যে তুই এটা কী বলতেছিস, এগুলো কী ধরনের কথা? ও বলে তুই দেখবি। যখনই বা আস্তে আস্তে করে অন্ধকার ছেয়ে আসলো, মাগরিবের কিছুক্ষণ আগে আমাদের ওইদিকে একটা জাম গাছ আছে, বুতি জাম গাছ, অনেক বড়, পুকুর পাড়ে। ও বলে যে ভাইয়া ওই বুতি জাম গাছের নিচের দিকে তাকা। ভাই বুতি জাম গাছের নিচের দিকে তাকানোর পর আমি দেখলাম এত সুন্দর একটা মেয়ে, মানে গাছটার সাথে দাঁড়ায় আছে, তার মাথার মধ্যে ফুল দেওয়া, মানে বয়স হয়তো 16 থেকে 17 বা 14-15 মতো হবে, বাট এত রূপসী এত সুন্দর আমার জীবন আমি দেখি নাই। আমি দেখা মাত্র একটা চিৎকার দিয়েছি, চিৎকার দিয়ে এখান থেকে দৌড় দিয়ে বাড়িতে চলে আসছি। বাড়িতে আসছি এবং বাড়িতে এসে আমি তখন আমার কাছে বলি যে আম্মা এই ঘটনা। এবার মা আবার আমার সাথে দৌড় দিয়ে ওইখানে গিয়ে ছোটো ভাইরে ধরে ওইখান থেকে ওকে নিয়ে আসে, এবং সেই রাতে আমাকে এত পরিমাণের মারে, মানে আমি এই মাইরের কথা আমার জীবনে কখনো ভুলতে পারবো না। এবং মাইকটা পরিপূর্ণভাবে আমাকে স্বপ্নের মধ্যে দেওয়া হয়। এরকম করে আমি দেখতেছিলাম যে আমার পা ধরে আমাকে অনেক উপরে উঠে দেওয়া, মানে অনেক উপরে উঠানো হয়েছে, এবং ওখান থেকে আমাকে হঠাৎ করে ছেড়ে দিছে। আমি মাটিতে ছিটকে পড়েছি। এরপরে আবার আমাকে ধরাধরি করে অনেকগুলো সাপের মাঝে আমাকে ফেলে দেয়। আমাকে সাপের ঠোপর মারতেছে, কামড় দিতেছে, এবং আমাকে বাঘের সামনে ফেলতেছে, কুকুরের সামনে ফেলতেছে। এইভাবে সারাটা রাত আমি এত ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখি, এবং আমাকে চাবুক দিয়ে মারে, প্রচুর মারে। সকালে ঘুম ভাঙার পরে আমি তখন শোয়া থেকে উঠতে পারি না, শুয়ে চিৎকার করতেছি। আম্মু তখন আমার কাছে গিয়ে দেখতেছে যে আমার পিঠের মধ্যে চাবুকের দাগ, মায়ের দাগ, গলার মধ্যে দাগ, মানে গালে দাগ। আমার আম্মু এগুলো দেখে তো অবাক হয়ে গেল যে কী ব্যাপার, তোর এরকম হলো কেন? আমি বললাম যে আম্মু আমাকে সারাটা রাত অনেকভাবে মারছে, এতভাবে মারছে যে আমি শরীর লড়াইতে পারতেছি না। অ্যান্ড আম্মু তখন হুজুরকে ডেকে আনলো। হুজুরকে ডেকে এনে পরে হুজুর তখন বলল যে আসলে দেখেন, যে জিনিসটা আপনাদের পরিবারে আসে এটাকে আসলে সরাইতে পারবেন না। এটার বংশগত সম্পর্ক হচ্ছে আপনার দাদার সাথে, মানে ছেলের দাদার সাথে, আপনার শ্বশুরের সাথে। তো এটা আপনাদের পরিবারে আসবেই, একে সরানোর কোনো সুযোগ নেই। তবে আপনারা একটু সেভে চলাফেরা করেন, তাহলেই সব কিছু ঠিক হবে। অ্যান্ড এই কথা বলার পরে হুজুরও তখন চলে গেল। এরপর থেকে আমি ছোটো ভাইয়ের সাথে স্কুলে যেতাম। ও কিন্তু পড়াশোনা কিছু পারতো না। ধরেন ও আর আমি একসাথেই মানে পড়তেছি, একটা রচনা দিল, রিডিং রচনা মুখস্থ করার জন্য। তা ও একটা বারো বইও খোলে নাই, এটা পড়েও নেই, এই রচনাও পড়েও নেই। তারপরে ও নাকি ক্লাসে গেলে সবাই বলে ও নাকি খুব সুন্দর সুন্দর রচনা পড়ে ফেলতো, মানে খুব সুন্দর করে বলে ফেলতে পারতো। এবং ও পড়াশোনা না করেও রেজাল্ট ভালো হয়ে যেত, এমন একটা অবস্থা। এরকম করে সময়গুলো কাটতেছে। একদিন আমার অনেক খিদা লাগছে, মানে স্কুলে আমি আরও বসে আছি, টিফিনের সময় টাকাও নেই, বাড়ি থেকে খাবারও নেই। ও আমাকে বলে ভাই আমি খাবার নিয়ে আসি। আমি যে তুই খাবার আনবি কোত্থেকে? বলে দাঁড়া আমি খাবার নিয়ে আসতেছি। কিছুক্ষণ পরে ও অনেকগুলো মিষ্টি, তারপর আপনার সিঙ্গারা, আরও অনেক ধরনের খাবার প্লাস্টিকের প্যাকেটে করে নিয়ে আসছে। আইন আমাকে বলতেছে ভাইয়া খা। তো আমি কোত্থেকে আনলি তুই? বলে যেখান থেকে আনছি তুই খা। পরে আমি খাইলাম। খাই বললাম যে তোর এগুলো কে দেয় ভাই? তা আমারে বলে ওই পুরিটা আমারে দেয়। তাই আমি বললাম যে এই পুরিটা তোকে এগুলো কেন দেয়, আর তুই এই পুরীর সাথে কথা বলিস কেন? মানা বলছে যে ওর সাথে কথা বলতে না। ও আমাকে বলে তোর ওই দিন মারছে মনে আছে? আমি না থাকলে তোরে মেরেই ফেলতো, তুই এরকম করে আর বলিস না। ওরও কিছু বলিস না। ওরে বললো ও রাগ করবে। যাক ওরকম আমরা খাইলাম। এর কিছুদিন পরে ধরেন আমরা মেলায় যাবো, একদিন আমাদের এলাকাতে মেলা হয়, তো মেলায় যাব। আমার কাছে বলতেছে টাকা দেওয়ার জন্য, আম্মা টাকা দেয় না। পরে ও আমার তখন বলতেছে ভাইয়া আমাদের টাকার অভাব আছে, আয়। আমি বললাম যে তুই টাকা কই পাবি? বলে টাকা আছে, আয়, আমার কাছ থেকে টাকা নিতে হবে না। তো ওর দিকে পকেট থেকে আপনার 500 টাকা নোটও বের করতেছে অনেকগুলা। কিরে এত টাকা কোত্থেকে আনলি?
ও বলে আমার কাছে আরও টাকা আছে, ও আমারে দে, তুই শুধু যা যা দিতে আসি তুই নিয়ে যা, কিন্তু কারো কাছে বলিস না, কারো কাছে বললেও তোকে মারবে। পরে একইভাবে তখন আমরা মেলা থেকে অনেক কিছু কিনে আনলাম, এ বাড়িতে আনছি, আনার পরে আম্মা দিছে মায়ের টাকা পাইছে, আম্মা মনে করছে ঘর থেকে টাকা চুরি করছি অথবা কোথাও না কোথাও থেকে টাকা চুরি করছে। আম্মা বলে টাকা কই পাইছস? আমি বললাম টাকা পাইছি, যেখানেই পাইছে। এই আম্মা আমার আরও মারা শুরু করছে। এবার মাইর দিয়েও আমি তখন আমার কাছে সত্য কথা কয়ে দিছি যে আম্মা আমার এই শাওনে দিছে, শাওনের নাকি ওই কে জানি দিছে। এবার শাওনের মাইর দিছে, শাওনে কিছু বলে না, ওই রাইতে আমাকে আবারও মারছে। ওই রাতে আমাকে আবারও ওই মানে আগের মতো এমন পিটাইছে, সকালে আমি শরীরে লাইতে মানে আমার জ্বর, মারাত্মক লেভেলে আমার জ্বর হয়ে গেছে। এবার আমি বলছি আমি এই বাড়িতে আর থাকবোই না, এই বাড়িতে থাকবো না, আমি শাওনের সাথে থাকবো না, এবং শাওনের সাথে থাকলেই জিনটা আসে আমাকে মারে, আমি আর ওর সাথে থাকবো না। এই কথা বলার পরে আম্মা তখন বলে তুই কই যাবি? আমি বললাম এখান থেকে চলে যাবো। পরে আমি আমার নানু বাড়িতে চলে গেছি। আমার নানু বাড়ি কিন্তু আমাদের বাড়ি থেকে অনেক দূরে, মানে এত দূরে যে আপনার গাড়ি দিয়ে যেতেও প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, এত দূরে। তাই নানু বাড়িতে চলে গেছি, আমি বলছি এখানে থাকবো না, আমার নানা ভাই এসে আমাকে নিয়ে গেছে। তা নানা বাড়িতে গিয়ে আমি ওখানে একটা স্কুলে ভর্তি হলাম। তা ওই সময় আমি কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতেছি, নানু বাড়িতে অনেক ভালো করে পড়াশোনা করতেছি। একদিন সন্ধ্যার একটু আগে আসরের পরে আমি আর আমার ভাই তো একসাথেই ছিলাম, দুজনে মাঠে ঘাটে এখানে ওইখানে সব জায়গায় ঘুরে বেড়াতাম। তা 2 ভাইয়ের মাঝে এক মধুর সম্পর্ক ছিল। তা সেই জায়গা থেকে আমার তখন মনটা অনেক খারাপ, মানে কান্না আসতেছে যে ছোটো ভাইটারে দেখি না, ও কই জানে চলে গেছে, আমার কাছেও আসে না, মানে ও তো বাড়িতেই থাকে, খুব খারাপ লাগতেছিল আর কি। আমি জানি না কেউ বিশ্বাস করবে কিনা, আল্লাহর কি হুকুম, আমি জাস্ট আমার বাড়ির দিকে যাচ্ছি, দেখি যে হঠাৎ করে রাস্তা ওর সাথে আমার দেখা, মানে নানু বাড়ির দিকে যাচ্ছে, হঠাৎ করে দেখা মাগরিবের আগে। ওর দিকে তো আমি অবাক, কিরে তুই এখানে কীভাবে আসলি? বলে তোর সাথে দেখা করতে আসছি। আমি বলি তুই ভাই কীভাবে এখানে কীভাবে আসলি? বলে তোর সাথে দেখা করতে আসছি, আম্মারে বলিস না। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আম্মারে বলবো না, কয় নানা বাড়িও বলিস না, নাহলে কিন্তু তোরে মারবো। আমি যে ঠিক আছে কাউরে বলবো না, ওর সাথে আমি দেখা করি। এবং এরকম করে একদিন না প্রায় 5 দিন 7 দিন ওর সাথে এরকম আমার দেখা হয়। এইভাবেই আমরা তখন বড় হই। আমাদের পরিবারে এমন কিছু অলৌকিক ঘটনা ঘটে যে ঘটনাগুলোর বর্ণনা দিলে হয়তো কেউ বিশ্বাসই করবে না, সবাই বলবে এটা কীভাবে সম্ভব, কিন্তু হ্যাঁ এরকম ঘটনাও ঘটে। একটা সময় আমার দাদি অসুস্থ হয়ে যায়, অনেকভাবে অসুস্থ হয়, আমাদের টাকার প্রয়োজন, আমরা দাদির ট্রিটমেন্ট করতে পারতেছিলাম না, আব্বু বিদেশ থেকে ওভাবে টাকা পাঠাচ্ছিল না। দেন ওই সময় আমার ছোটো ভাই শাওন টাকা ম্যানেজ করে, ওই টাকা ম্যানেজ করে তখন দাদির চিকিৎসা করায়, কিন্তু আদৌ আমরা কেউ জানি না যে এই টাকাও কোথা থেকে ম্যানেজ করছে। এমন করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি নানু বাড়ি থেকে এসএসসি পরীক্ষা দিই, এবং এসএসসিতে আমার রেজাল্ট অনেক ভালো হয়। এসএসসি রেজাল্ট আউট হওয়ার পরে আমি তখন চট্টগ্রাম শহরের দিকে চলে যাব, এবং আমার আব্বুও চিন্তা ভাবনা করলো যে ছোটো ভাইয়ের থেকেও আমার মেধা যেহেতু একটু ভালো, আমাকে ভালো জায়গায় রেখে আমার আব্বু পড়াশোনা করাবে। দেন সেখান থেকে আব্বু তখন আমাকে ইয়েতে পাঠিয়ে দিল, চিটং শহরের দিকে পাঠিয়ে দিল আব্বুর এক পরিচিত বাসায়, চাচার বাসায়। সেখান থেকে আমি তখন চট্টগ্রাম কলেজে ভর্তি হইলাম, তখন কলেজে পড়াশোনা করতেছি। ছোটো ভাই কিন্তু এসএসসি পরীক্ষাও দেয় না, ও রেজাল্ট অনেক খারাপ করছে, এসএসসির আগেই রেজাল্ট খারাপ করছে, এর জন্য পড়াশোনা বন্ধ, ও বাড়িতেই পড়ে আছে। এই জিন পরি এগুলোর সাথে ওর চলাফেরা, গ্রামের মানুষ অনেকেই বলে ওরে পরিতে ডাইকা নেয়, ও পরির সাথে কথাবার্তা বলে, পরির সাথে ওর সম্পর্ক আছে, এটা ওইটা অনেক ধরনের কথা অনেকেই বলে। তো যাই হোক, এসব কথায় আর আমরা কোনোভাবে দাঁড় দাঁড়ি না বা এসব কিছু বলিও না। অ্যান্ড এখানে একটা বিষয় বলে রাখা ভালো, আমি যখন নানু বাড়িতে ছিলাম, নানু বাড়িতে থাকা অবস্থায় আমার এক খালাতো বোন নাম হচ্ছে হিমিও আমার সাথে থাকতো আর কি, এবং হিমিও এই বিষয়গুলোতে অনেক ইন্টারেস্টিং হতো। ও আমাকে বলতো যে কীভাবে তোমার ছোটো ভাই এটা করে ওইটা করে, এগুলোও বলতো। দেন একটা পর্যায়ে হিমিও তখন চলে গেছে, হিমি কিন্তু আমার থেকেও 3 বছরের ছোটো ছিল, মানে শাওনের চেয়েও ছোটো ছিল। ও 1 বছরের মতো নানু বাড়িতে থেকেও তখন নানু বাড়ি থেকে চলে যায়, ওদের বাড়ি থেকেও তখন আবার ভর্তি হয়। দেন ও তখন স্কুলে পড়তো, আমার ছোটো ভাই পড়াশোনা করতো না। দেন আমি তখন কলেজে পড়তাম চট্টগ্রাম শহরে। এমন করে থাকতে থাকতে সবসময় ছোটো ভাইয়ের সাথে মাঝে মাঝে যোগাযোগ হতো, কথাবার্তা হতো, এবং আমাদের পারিবারিক সমস্ত কিছু ওই করতো। ধরেন এরকম হতো যে আমাদের ওই সময় আব্বু অ্যাক্সিডেন্ট করে বিদেশে, সৌদি আরবে অ্যাক্সিডেন্ট করার পরে আব্বু পুরো 6 মাসের মতো পরিবারে কোনো টাকা দেয় নাই, টোটালি 6 মাসের মতো কোনো টাকা দেয় নাই। বাজার করা থেকে, মাছ কেনা থেকে শুরু করে পারিবারিক যত টাকা পয়সা সমস্ত কিছু আমার ছোটো ভাই করতো। আমার আম্মা বলতো ওষুধ নিয়ে আসতো, এবং এত তাড়াতাড়ি ওষুধ নিয়ে আসতো যে অবাক হয়ে যাওয়ার মতো। এত তাড়াতাড়ি কীভাবে ওষুধ আনে, কোত্থেকে আনে, কোন জায়গা থেকে আনে। আম্মু বলতো ওষুধ নিয়ে 2 মিনিটে ওষুধ নিয়ে চলে আসতো, বলতো বাজার নিয়ে ও 2 মিনিটে বাজার নিয়ে চলে আসতো। এবং এই বিষয়গুলো আমাদের পরিবারের মানুষ, আমার আম্মা দাদি এরা বুঝতে পারতো, কিন্তু বুঝতে পেরেও কোনো উপায় ছিল না, কোনোভাবেই ওকে এটা থেকে সরানো সম্ভব হতো না। তাবিজ করতো, এটা করতো, কোনোভাবেই সম্ভব হতো না। দেন আমি তখন ইন্টারমিডিয়েট পরীক্ষা দিব, ইন্টার সেকেন্ড ইয়ারে আছি, পরীক্ষা দিব।
ওই সময় একদিন আম্মু আমাকে ফোন দিয়ে খুব কান্নাকাটি করতেছে, প্রচুর কান্নাকাটি করতেছে। ও তো বলে চলে যাবে, ও থাকবে না, এটা ওইটা বলে। তাহলে আমি বললাম যে কী বলো, ও থাকবে না, চলে যাবে, কোথায় চলে যাবে? পরে আমি আসি বাড়িতে, এবং এই ঘটনা কিন্তু আমাদের এলাকার সব মানুষ জানে, মানে আমাদের এলাকাতে যত মানুষ আছে সবাই বিষয়টা জানে। এবার বাড়িতে আসি, বাড়িতে আসার পরে ওর সাথে কথা বলি, আরে কী রে ভাইয়া, তুই নাকি চলে যাবি, শাওন কী হয়েছে? ও আমারে বলে, ভাইয়া আমাকে তো নিয়ে যাবে, ও আমাকে প্রতিদিন আসে নিয়ে যাওয়ার জন্য, আমি আজকে এই অজুহাত কালকে এই অজুহাত দিয়ে থাকতেছি, এখনও আমাকে নিয়ে যেতে চায়। তাই আমি বললাম যে তোরে কোথায় নিয়ে যাবে? বলে ওর পরিবারের সবাই আমারে পছন্দ করে, ওর বাবা মা ভাই বোন তারা সবাই আসছে, আমাকে দেখছে, আমার সাথে কথাবার্তা বলছে, এবং তারা সবাই আমাকে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তারা বলছে তাদের দেশে আমাকে নিয়ে যাবে, এবং একদিন আমাকে নিয়েও গেছিলো। আমি সব কিছু দেখে আসছি, অনেক সুন্দর, এবং এটা এত সুন্দর, পৃথিবীর চেয়েও আরও বেশি সুন্দর। ওখানে খাবারের কোনো অভাব নাই, প্রচুর ফল গাছ, তারপরে গরু ছাগল থেকে শুরু করে যাবতীয় আমাদের মানে যা আছে ওদের ওখানে তাই আছে, সমস্ত কিছু আছে, কোনো কিছুর অভাব নাই। তা আমি সেখানে যাব, এবং আমি যাকে ভালোবাসি আমি তাকে বিয়ে করব। আমি বললাম যে তুই যে এই কথাগুলো বলতেছিস, এগুলো কি কোনো সময় আব্বা আম্মা মানবে? আব্বা কত কষ্ট করে বিদেশে থাকে, তা মা এগুলো শুনলে কষ্ট পাবে না? ভাই তুই এগুলো কী করিস, এগুলো তুই করিস না। তা ছোটো ভাই বলে যে না আমি চলে যাব, আমি আর থাকবো না ভাইয়া, তুই আমার দিকে খেয়াল রাখিস, এটা ওইটা বলেও তখন এরকমভাবেই করতেছে। করতে 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 ঠিকই একদিন শুক্রবারে সকালবেলা ও বললো, ভাই আমি নামাজ পড়তে যাচ্ছি, নামাজ পড়বো। কোনো দিনও কিন্তু ফজরের নামাজে যাই না, আমরা জীবনে নামাজ পড়তে দেখি না, বাট ওই দিন ও বলে ও ফজরের নামাজ পড়বে, আমি বাড়িতেই ছিলাম, এই নামাজে গিয়ে ও আর আসে নাই। তাই সকাল হয়ে গেল, সূর্য উঠে গেল, ও আর আসে নাই। পরে আমি মসজিদের দিকে গেলাম, গিয়ে দিয়ে মসজিদে তালা মারা। মাদ্রাসায় গিয়ে হুজুরে জিজ্ঞেস করলাম যে হুজুর আমাদের শাওন কি মসজিদে আসছিল? বলে আমি তো দেখি নাই। তা আমাদের এলাকার তো কিছু মুসল্লি আছে যারা প্রতিনিয়ত নামাজ পড়ে, ওদের বাড়িতে গেলাম, ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনাদের সাথে কি শাওন ফজরের নামাজ পড়ছে? ওরা বলে যে না, ও আসেই নেই। তা যারাই জিজ্ঞেস করে সেই বলে ও আসে না। কিন্তু সকালবেলা টুপি টাপা মাথায় দিয়ে পাঞ্জাবি পরে একেবারে সাজুগুজু করেই কিন্তু নামাজের উদ্দেশ্যে বের হইল। তাহলে ও গেলটা কোথায়? এই প্রশ্নটাই তখন সবার মনে জাগতেছে, ও আসলে কোথায় গেল? মাও তখন খুব টেনশন করে, বাবাও টেনশন করে, বাবাও বিদেশে টেনশন করতেছে, দাদিও তখন খুব টেনশনে পড়ে গেল। সারাটা দিন কেটে যাচ্ছে, দুপুর হয়ে যাচ্ছে, ওরা পাওয়া যাচ্ছে না। তা গ্রামের সব মানুষ একটা কথাই বলতেছে, ওরে নিয়ে গেছে। ওরে যেহেতু বলছে নিয়ে যাবে, ওরে নিয়েই গেছে, ওরে রাখা জানে, ওরে নিয়ে গেছে, তোমরা ওরে আর খুঁজো না, ওরে খুঁজে আর পাবা না। মা তখন খুব কান্নাকাটি করতেছে যে আমার ছেলে কোথায় হারিয়ে গেল, আমি ওরে খুঁজে বের করব, ও আমার ছেলে। মা কান্নাকাটি করে রাস্তাঘাটে এখানে ওইখানে, আমরা পুরো দুনিয়া মনে হয় খুঁজে ফেলছি ওরে, কিন্তু কোথাও পাই না। হারানো বিজ্ঞপ্তি, তারপরে এটা ওইটা অনেক কিছু। আমি মাঝে মাঝে এরকমও করতাম, ওরে ডাকতাম যে ভাই তুই এসে আমার সাথে একটা বার দেখা করে যা, কিন্তু ও বলছে ও একবার ওইখানে গেলে ও আর আসবে না, ও আর আসতে পারবে না, এই কথা বলছে। তা এরপরে আমার আম্মু এরকম করে খোঁজাখুঁজি করতে করতে সীতাকুণ্ডের ওইদিকে একটা বৌদ্ধ কবিরাজের সন্ধান আমার আম্মু পায়। একটা বৌদ্ধ কবিরাজের সন্ধান আম্মু পায়, এবং ওই বৌদ্ধ কবিরাজের কাছে আমার আম্মু চায়। উনি বৌদ্ধ ধর্মাবলম্বী একজন কবিরাজ, ওনার কাছে যায়। ওনার কাছে গিয়ে আমার আম্মু সমস্ত কিছু খুলে বলে এমন এমন। ইনি তখন পানি ডালে, মানে গ্লাসের মধ্যে পানি ডালে, গ্লাসে পানি ঢেলে তিনি যখন দেখে বলতেছে যে আপনার ছেলেরা তো আর পাবেন না, ও তো আর আসবে না। আমার আম্মু বলে যে এটা কি বলেন, আমার ছেলে, আমার দুইটাই মাত্র ছেলে, এবং ওরে যে নিয়ে গেছে দিয়ে যাচ্ছে না কেন? বলো ও তো দিয়ে যাবে না, ওকে দিয়ে যাওয়ার জন্য কিন্তু নিয়ে যায় নাই, ওকে আর আপনারা আনতে পারবেন না। আমার আম্মু তখন কান্নাকাটি করে ওনার হাতে পায়ে ধরে কান্নাকাটি করতেছে যে আপনি পারবেন, আপনি যেহেতু এটা জানেন যে ও কোথায় আছে, তাহলে আপনারা বের করে আনতে পারবেন। তখন তিনি বলে যে এটা করতে অনেক বেশি টাকা পয়সা খরচ হবে, এত টাকা পয়সা আপনারা দিতে পারবেন না, এত টাকা পয়সা দেওয়া সম্ভব না, আর এত টাকা পয়সা আমি নিবও না। পরে আমার আম্মু বলে আপনি যা বলেন, আপনি যেটা বলেন আমি সেটাই করব, কিন্তু আপনি আমার ছেলেটারা আইনা দেন, এবং বাবা আপনি আমার ছেলেটারা আইনা দেন। এই বলে ওই বৌদ্ধ কবিরাজের পা ধরে আমার আম্মু কান্না করতেছে। পরে তিনি আমার আম্মুকে বললো যে ঠিক আছে আমি এনে দিতে পারি বা আমি এনে দিব, কিন্তু আপনার কাছে আমার একটা অনুরোধ, আমি যে এই কাজটা করব, শুধু যেটা আমি করব, আপনি আমার ঠিকানাটা কাউকে দিতে পারবেন না বা আমার কথা কাউকে বলতে পারবেন না, আপনি আপনার মতো করে কাজটা করবেন। আর আমাকে সে সময় উনি বললো যে 8 লক্ষ টাকা দিতে হবে, 8 লক্ষ টাকা দিতে হবে তার মন্দিরের কাজের জন্য, তার গির্জার কাজের জন্য 8 লাখ টাকা তাকে দিতে হবে। বৌদ্ধ ধর্মের বললো আর কি, যিনি কবিরাজ। আমার আম্মা তখন বলে আমি 8 লাখ টাকায় আপনি দিব, বলে আপনি আমাকে এখন 1 টাকাও দেওয়ার দরকার নেই, আপনার ছেলে যেদিন বাড়িতে আসবে তার পরের দিন এসে আমাকে টাকাটা দিয়ে যাবেন, যদি টাকাটা না দেন তাহলে কিন্তু আপনার সন্তান মারা যাবে। এই কথা তিনি বললো। এখন আমার আম্মু তখন এই কথা রাজি হলো। এরপরে আমাদেরকে পারিবারিকভাবে সবার হাতে তাবিজ পরাই দিল, সবার হাতে তাবিজ তখন পরাই দিল, এবং তিনি বলল যে প্রতিদিন আপনার রাতের বেলায় একটা দোয়া লিখে দিল আর কি, একটা লিখে দিল, এটা আপনারা প্রতিদিন রাতের বেলায় পড়বেন। পরে এরকম একটা গর্ত করলো, গর্তের ভিতরে প্রত্যেক দিন আমাদেরকে হচ্ছে 3টা করে আপনার দিল, ওই যে মাটির বানানো যে ইয়েগুলো হয় না,
লাইক হচ্ছে পুতুল, এটা ওইটা মাটি দিয়ে বানানো, যেগুলো মেলাতে বিক্রি করা হয়, এরকম কাকের মাটির বানানো কাক, তারপরে মাটির বানানো কুকুর, মাটির বানানো বিড়াল, এরপরে মাটির বানানো ধরেন আপনার পুতুল, এটা ওইটা অনেক কিছু আমাদেরকে দিছে। এবং এক এক দিন এক একটা এরকম করে মানে গর্ত করে পরিবারের সবাই বসে এটা পরে এখানে পুড়ে ফেলার জন্য বলছে। এরকম করে 5 দিন 7 দিন করলাম ওনার কথা মতো যেভাবে করলো এভাবে। একদিন হঠাৎ করে রাতের বেলায় আমার ভাই এসে উঠানের মধ্যে কান্নাকাটি করতেছে, জোরে জোরে কান্না করতেছে। ভাই কান্নাকাটি করতেছে, আমিও তখন রুমে শুনতেছি, মাও শুনতেছে, দাদিও শুনতেছে। ওই সময় আমার আব্বাও বাড়িতে আসবে 2-1 দিনের মধ্যে, আমার আব্বাও বাড়িতে আসবে। তখন মনে করেন সবাই মিলে তখন দৌড়ে উঠছি। ওইটা যেতে ওর মানে পুরো শরীরে কোনো কাপড় নাই, মানে একেবারেই উলঙ্গ, কিছুই নাই গায়ের ভিতরে, একদম উলঙ্গ। ওরে দেখা তো সবাই তখন অবাক, মানে এই যে আমার দাদি তখন কাপড় দিয়ে পেঁচাইয়া ধইরা ঘরে আনে। ওর পুরো শরীরটা কেমন জানি অনেক লাল হয়ে গেছে। ওই কিন্তু এতটা ফর্সা ছিল না, বাট অনেক ফর্সা হয়ে গেছে, অনেক ফর্সা, শরীরে কোনো কাপড় নাই। আমার আম্মা ওরে দোষতেছে, ও খালি পারবো, আম্মারে তুমি আমারে ডাকছো কেন, আম্মা তুমি আমারে ডাকছো কেন, তোমরা আমারে আনছো কেন, আমারে কেন নিয়ে আসলা। এই অবস্থার ভিতরে তখন ওই হুজুরকে মানে ওই কবিরাজকে, বৌদ্ধ কবিরাজ তখন ডিরেক্টলি আমাদের বাড়িতে আসে। এই আমার ভাই আসার পরে আইসে আমার ভাইয়ের হাতে তাবিজ তুমান পরাই দেয়, আমাদের বাড়ি বন্ধ করে দেয়। এবং করে দিয়ে তিনি বলে যে যত দ্রুত পারেন এই ছেলেটাকে এই জায়গা থেকে সরাই ফেলেন, যদি পারেন দেশ থেকে সরান, আর দেশ থেকে যদি না পারেন আপনাদের এই চট্টগ্রামের যে এরিয়া আছে এরিয়া থেকে ওকে বাইরে নিয়ে যান, এখানে রাখেন না, এই এরিয়ার বাইরে আপনারা নিয়ে যান, যেখানে আপনার শ্বশুরের কবর থেকে অনেক দূরে নিয়ে যান। এটা উনি শেষ পর্যন্ত বলে। এবং বলার পরে আমার আম্মু তখন ওনাকেই ওই জায়গার ভিতরে, আমার আব্বু এর মাঝে হচ্ছে আমার আব্বু চলে আসছে এয়ারপোর্টে, আব্বু আসতেছে বাড়িতে, আর আম্মু টাকা আগেই ম্যানেজ করে রাখছে, আমাদের জমি বিক্রি করছিল, জমি বিক্রি করার সব টাকাই তখন ওনাকে দিয়ে দিল। উনি তখন টাকাগুলো নিয়ে চলে আসলো, সীতাকুণ্ড চলে গেছে। উনি যখন সীতাকুণ্ডে চলে গেল অ্যান্ড আমার আব্বু এর পরের দিনে বাড়িতে আসছে, আসার পরে জমি বিক্রি করে কবিরাজকে টাকা দিছে। এটার জন্য ধরেন আমার আব্বু আমার আম্মুর সাথে খুব খারাপ ব্যবহার করলো। এসব কবিরাজ ভুয়া হয়, এই হয় সে হয়, আমাদের 8 লাখ টাকা নিয়ে গেছে, আমার আব্বু মামলা করবে, এই করবে সেই করবে। আম্মু বারবার বলতেছে যে আপনি মামলা করবেন আর কি করবেন, এটা আপনার ইচ্ছা, কিন্তু আপনার ছেলেকে তো আপনি আর পাইতেন না। কবিরাজের আপ্রাণ চেষ্টায় আমরা ওরে পাইছি, ওরে তো আর পাইতেন না। তো ঠিক আছে, আপনি আর এরকম করেন না, বা এগুলো বললেন না, যা হবার তা হয়েছে, এখন এগুলো বাদ দেন। এরকম করে আমার আম্মা তখন আর কথা বলেন। তখন পরিবার থেকে সিদ্ধান্ত নিল যদি বিদেশে পাঠিয়ে দিবে। সৌদি আরবে পবিত্র জায়গা আছে এবং সেখানকার মানুষজন ভালো, সেখানকার আমার আম্মু তখন পরিকল্পনা করলো আব্বুর সাথে যে ছোটো ভাইকে সৌদি আরবে পাঠিয়ে দিবে। এবং সৌদি আরবে পাঠানোর জন্য সমস্ত রকমের যা যা আছে সব কিছু আমার আব্বা ঠিক করতেছে। সৌদি আরবে ওকে রাখবে, নিয়ে যাবার পাসপোর্ট করাইলো এবং খুব কম সময়ের ভিতরে আমার আব্বুর সৌদির ভিসা করে ফেললো। আব্বু তখন বাড়িতে, এবং 3 মাস থাকার পর আমার আব্বু আমার ভাইকে সাথে করে নিয়ে তখন সৌদি আরবে চলে গেছে একই ফ্লাইটে। সৌদি আরবে নিয়ে চলে গেল। এবার আমার আব্বু যাওয়ার সময় বলে গেছে আমি যাতে ইয়াতে না যাই, মানে ইয়াতে না থাকি, আপনার হোস্টেলে না থাকি, চট্টগ্রাম শহরে না থাকি, আমি যাতে গ্রামে থেকে পড়াশোনা করি। ওই সময় আমি এসএসসি পরীক্ষা দিয়ে ফেলি। আমাদের এলাকারই একটা ডিগ্রি কলেজে আমি তখন ভর্তি হই আর কি, মানে অনার্সের জন্য ডিগ্রির জন্য ভর্তি হই এলাকাতে। ডিগ্রি করতেছি। তো সেখানে আমার আম্মু তখন, আমার দাদির অবস্থা খুব খারাপ, আর আমার আম্মু এই ঘটনার পরে খুব ভয় পেয়ে গেছে, খুব ভয় পাইতো। এই সাথে এমন অবস্থার ভিতরে আমার খালামুনির যে মেয়ে ছিল হিমি তখন এসএসসি পরীক্ষা দিচ্ছে, দেওয়ার পর আমাদের এখানে আবার অনেক ভালো একটা কলেজ আছে। তাই আমার আম্মু তখন আমার খালামুনিকে বললো যে তোর মেয়েটাকে আমার কাছে দিয়ে দে, আমার এখানে কলেজে পড়বে, আমার অনেক ভয় লাগে, বাড়িতে থাকতে অনেক ভয় লাগে। তাই আমার খালামুনি তখন হিমিকে দিয়ে দিল, এবং হিমিও আমাকেই মানে আমার খালাম্মা বলে দিল যে তুই ওর একটু পড়াশোনা করাইস, ওর দিকে একটু খেয়াল রাখিস। হিমিও তবে অত উন্নত না, ওরাও অত বড় লোক না আর কি, আমার খালামুনি নিম্নবিত্ত ফ্যামিলি। তো এরপরে হিমি আমাদের বাড়িতে চলে আসে। আমাদের বাড়িতে আসার পরে আমি হিমিরে পড়াই, কলেজে পড়তো, আমি ওরে পড়াই। এবং আমার মাও মোটামুটি অনেক ভালো, হিমিকে দেখাশোনা করতে সব দিকে খুব ভালো। অ্যান্ড এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার ছোটো ভাই সৌদি আরবে যেখানে গেছিলো, ও যে কী পাইছে সৌদি আরবে গিয়ে আল্লাহ জানে। ও বাড়ির ভিতরে প্রচুর টাকা পাঠাইতে আছে, মানে প্রচুর, এমন কোনো মাস নাই 4 লাখ 5 লাখ টাকা পাঠায়। আমার আব্বা বলে ওর 5 ভাগের 1 ভাগও কিন্তু বেতন পায় না, কিন্তু ওই টাকা কোত্থেকে পায়। আমার আব্বা বলে ও টাকা কোত্থেকে পায় ওই ভালো জানে। বা টাকা পাঠায় আমাদের এলাকাতে প্রায় এত পরিমাণ জায়গা সম্পত্তি ও কিনে, মনে করেন যে একদম রাজার মতো। ওর সব জায়গা ওর জায়গা, এখানে জায়গা কিনে, ওইখানে জায়গা কিনে, বিভিন্ন জায়গায় ও জায়গা কিনে খুব কিছু করে ফেলে। তাই হিমি তখন আমাদের এখানে আসার পরে আমাদের সাথে মিশে থাকে, খাওয়া দাওয়া করে, আমি ওরে পড়াই। এমন করতে করতে হিমির প্রতি আমার একটা ভালো লাগা কাজ করতে শুরু করে। তো ও মেয়েটা দেখতে অনেক লম্বা ছিল, সুন্দরী ছিল, সব দিক থেকে মোটামুটি ভালো ছিল। বাট আমার খুব ভালো লাগে, এক দেখায় ভালোই লাগে। তাই আমি ওর সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা করি। শুধু যে ভালো লাগাটা আমার ছিল তাও কিন্তু না, বাট হিমির পক্ষ থেকেও আমাকে ভালো লাগারও একটা ম্যাটার ছিল। হিমি আমাকে খুব পছন্দ করতো। আমি যেখানেই যাইতাম আমার পিছু যাইতো, আমার সাথে থাকতো, পড়ানোর সময় খুব অ্যাক্টিভেটেড থাকতো।
এরকম করে কয়েকদিন কাটার পরে একদিন আমি ওকে চিঠির মাধ্যমে প্রস্তাব দিলাম, যদিও ওই সময় মোবাইল ফোন ছিল, বাট আমি চিঠির মাধ্যমে ওকে একটা চিঠি লিখলাম, লিখে চিঠি দিলাম এবং বরাবরও চিঠি পড়ে খুব সুন্দর করে আমাকে উত্তর দিল যে ও আমাকে পছন্দ করে, ভালোবাসে। এমন করে দুজনের মাঝে মোটামুটি একটা মিষ্টি প্রেমের সম্পর্ক শুরু হলো। আর আম্মু তো বরাবরের মতো হিমিকে আমাদের পরিবারে রাখতেই চায়, হিমি আমাদের পরিবারে থাকতেই চায়। আম্মু যেহেতু বাসার মধ্যে সবসময় একাই থাকে, আম্মুরও তো অনেক খারাপ লাগে, কথাবার্তা বলার জন্য একটা মানুষের প্রয়োজন। 2 দিন পরে হিমির বিয়ে হয়ে যাবে, সে তো চলে যাবে। অ্যান্ড এক পর্যায়ে তখন ওর সাথে আমার প্রেম ভালোবাসা, এবং এটা প্রায় 3 থেকে 4 মাসের মতো আমাদের রিলেশনটা থাকে। রিলেশনটা হয়তো 3-4 মাসের মতো হয়, কিন্তু আমরা দুজনকে প্রচণ্ড রকমের ভালোবাসি। মানে এরকম হয় যে হিমি আমাকে ছাড়া কোনো কিছুই বুঝে না, মানে ও আমাকে পাগলের মতো ভালোবাসে, পাগলের মতো, এবং আমি ওকে অসম্ভব ভালোবাসি। এবং দেখা যায় আমাদের পরিবারে তো কোনো সদস্য নেই, আমার দাদি তো অসুস্থ, দাদি আর আমার মা আর আমি আর হিমি। দেখা যায় আমার মা ঘুমায় গেলে, দাদি ঘুমায় গেলে রাতের ওই গুটগুটে অন্ধকারে হিমি আমার সাথে ঘুরতে আসতো। হিমি আর আমি কত রাত যে আমরা উঠানের মধ্যে গল্প করতে করতে কাটাই দিছি আল্লাহ ভালো জানে। এবং এরকম হয়তো মাঝে মাঝে হিমি আমার ঘরে গিয়ে আমার খাটের উপরে ঘুমাতো, কিন্তু আল্লাহ সাক্ষী কোনোদিন আমার মাঝে আর হিমির মাঝে কোনো শারীরিক সম্পর্ক হয় নাই, কারণ শারীরিক সম্পর্ক আমরা কখনোই করিনি। আমি ভালোবাসাটাকে পবিত্র রাখতে চেয়েছিলাম। এভাবে 6-7 মাস কেটে গেল। কেটে যাওয়ার পরে একদিন আমি আমার মাকে এভাবে বললাম যে মা, এই ঘটনা। তখনও কিন্তু আমি চাকরি করি না, আমার জাস্ট আমি পড়াশোনাই করতেছি, বাট ওই সময় আমার প্রায় পড়াশোনাও শেষের দিকে। তো আমি তখন আমার মারে বললাম যে মা, এমন এমন ঘটনা। আমি মাকে খুব সুন্দর করে স্মুথলি বুঝিয়ে বললাম যে হিমি যেহেতু আমাদের পরিবারে থাকতে চায়, আমি হিমিকে বিয়ে করতে চাই, হিমিকে বিয়ে করে আমি আমাদের পরিবারে রাখতে চাই। খুব সুন্দর করে আম্মাকে বললাম। অ্যান্ড আম্মু তখন ফোনের মাধ্যমে বিষয়টা আমার বাবাকে জানালো। বাবাও তখন এক কথা রাজি হয়ে গেল। বাবাও বলতেছে যে তাহলে তো ভালোই হয়, এটা তো খারাপ না, যদি শামীম যদি বিয়ে করতে চায় তাহলে আমরা হিমিরই বিয়ে করি। হিমি যেহেতু আজকে অনেকগুলো বছর আমাদের পরিবারেই আছে, আমাদের সাথেই থাকতেছে, আমাদের সাথে উঠা বসা খাওয়া দাওয়া সব কিছু, তাহলে আমাদের বাড়ির বউ হিসেবে আমাদের বাড়িতে থেকে যাক। আমার আম্মু তখন এই কথাটা মেনলি দেন হচ্ছে আমার খালামণিকে তখন আমার আম্মু প্রস্তাব পাঠালো। কিন্তু খালামণিকে প্রস্তাব পাঠানোর পরে খালামণি ডিরেক্টলি আমার আম্মুকে রিজেক্ট করে দিল। মানে আমার আম্মুকে বললো যে না, আমার মেয়েকে তোর ছেলের কাছে বিয়ে দিব না, আমার মেয়ের এর চেয়েও ভালো প্রস্তাব আছে, ইউরোপিয়ান কোন ছেলে নাকি বিয়ে করবে ওদের বাড়িতে, অ্যান্ড ওই ছেলের কাছে আমার আম্মু ওকে বিয়ে দিবে, আমাদের কাছে মানে আমার কাছে বিয়ে দিবে না। আমার আম্মু তখন অনেক মন খারাপ করলো এবং বললো যে বোন দেখ, ও তো আমাদের পরিবারেই আছে, থাকে আমার পরিবার, আমার ছেলেটা বলে ও কোনোদিন চাকরি হবে না। খালাম্মা বলে ও কবে পড়াশোনা শেষ করবে, চাকরি হবে, আজ পর্যন্ত নিজে 2 টাকা ইনকাম করার কোনো মরদ নাই, 2 টাকা ইনকাম করতে পারে না, বিয়ে করে আমার মেয়েরে খাওয়াবে কে, আমার মেয়েরে কোথায় রাখবে, কি খাওয়াবে। তো আর তোরা যেই ঘরে থাকিস এটাও তো তোর ছোটো ছেলের ঘর, মানে শাওনি বিল্ডিং বানাইছে, আমরা শাওনি বিল্ডিংয়েই থাকি। পরে আমার আম্মা যতই বুঝালো আমার খালাম্মা রাজি হয় না। এবার আমার খালাম্মা লাস্টে আমার আম্মুকে বলতেছে যে তুই যদি বলস তোর বাড়িতে আমার মেয়েরে রাখবি, তাহলে একটা শর্তে রাখতে পারিস, একদিক দিকে আমি রাজি হব, যদি তোর ছোট ছেলে শাওনকে তুই বিয়ে করাস। যত জায়গা সম্পত্তি শাওন কিনছে সবই শাওন তার নিজের নামে কিনেছে বাড়িতে। আমার আব্বা বলছে সব দলিল যাতে শাওনের নামে হয়, সব কিছু শাওনের নামে হয়েছে। এখন আমার খালাম্মা বলতেছে যদি বিয়ে দিতেই হয় তবে আমি শাওনের কাছে বিয়ে দেবো, শামীমের কাছে না। শামীম বাদাইম্যা, শাওন আসলে মানে এসএসসি পাসও করে নাই আর কি, এসএসসি পাসও কেন, পড়াশোনার প্রতি খুব দুর্বল ছিল। এরপরও সৌদি আরবে যাওয়ার পরে টাকা পয়সা ইনকাম করে আজকেও আমার থেকে অনেক বেশি ভালো অবস্থানে সবার কাছে, শুধু আমার কাছে না, আমার এলাকার মানুষ, আমার মা, আমার বাবা, আমার পরিবারের সবার কাছে শাওন আমার থেকে আরও বেশি মর্যাদাপূর্ণ একটা ছেলে। আমাকে কেউ ওইভাবে মূল্যায়ন করে না। অনেক বয়স হয়ে গেছে, পড়াশোনা এখনও ছাড়তে পারি নাই, শেষ করতে পারি নাই, চাকরি পাই নাই, এই জন্য আমার খালাম আমার কাছে বিয়ে দেবে না। পরে আমিও খুব মন খারাপ করি। হিমি তখন আমাকে বলে যে কি করব বলো, আমি তো তোমাকেই ভালোবাসি এবং আমি তোমাকেই বিয়ে করতে চাই, এখন আমি কি করতে পারি আমাকে বলো। তাই আমি ওরে বললাম যে আসলে আমার মা, আমার খালা যদি তোমাকে আমার কাছে বিয়ে না দেয়, মানে আমি তো কিছু করতে পারবো না। ও আমাকে বলে তাহলে কি তুমি বলো যে আমি তোমার ছোটো ভাইকে বিয়ে করব। আমি বললাম হিমি, এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি তো আমার ছোটো ভাইকে বিয়ে করবা কি করবা না। ও আমাকে বলে তুমি যদি বলো করবো আর তুমি যদি বলো করবো না। আমি তখন বললাম যে দেখো এটা তোমার ইচ্ছা, তুমি যদি মন চেয়ে ওকে করতে পারো, না করলে নাই, এগুলো বলে আমি তখন মন টন খারাপ করে বাড়ি থেকে বেরিয়ে গেছি। বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার কিছুদিন পরে আমার মা তখন রাজি হয়ে গেল যে শাওনের সাথে হিমির বিয়ে দেবে। মানে আমার মা আল্লাহ ভালো রাখুক, মাকে বাবাকে ভালো রাখুক, কিন্তু এরপরেও একজন সন্তান হিসেবে এটা তখন আমার জন্য শোনা খুব বেশি কষ্টকর হয়ে গেল। আমার মা কীভাবে রাজি হলো, মা কীভাবে রাজি হয়ে শাওনকে বিয়ে করাবে হিমিকে। আমি তো শাওনের বড় ভাই, আমি তো বড়। আজকে আমি যদি বিদেশে যাইতাম তাহলে আমি তো টাকা পয়সা কামাইতাম, যেন আমি কি পড়াশোনা করে অন্যায় করছি, পড়াশোনা করে কোনো অপরাধ করছি।
খুব কষ্টে আছি। একটা সময় শাওন তখন বিদেশ থেকে আসে দেশে আসার পরে পারিবারিকভাবে তখন শাওনের সাথে হিমির বিয়ে হবে। হিমিও তখন প্রস্তাবে রাজি, খালাম্মাও রাজি। অ্যান্ড যেটা শুনলে আসলে মানে সহ্য করা যাবে না আর কি, সহ্য করার মতো না। শাওন বাড়িতে আসছে, শাওন আমাকে ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আপনি আসেন, তাড়াতাড়ি আসেন, আপনি বাড়িতে আসেন, আমার তো বিয়ে হবে, আপনি আসতেছেন না কেন? কিন্তু আমার মা আমাকে ফোন করে বলে তুই আসিস না। আমার আম্মা আমাকে ফোন করে বলে যে শামীম, শাওনের বিয়েটা শেষ হয়ে যাক, তুই এখন আসিস না। তো একটা বড় ভাইয়ের জন্য এর চেয়েও বেশি কষ্ট, এর চেয়েও বেশি যন্ত্রণা আর কিছু হতে পারে বলে আমার কাছে মনে হয় না। যাই হোক, আমি এরপর ওটা মেনে নিলাম যে ঠিক আছে, যেহেতু মা আমাকে যাইতে মানা করছে আমি যাব না। পরে বিয়ের দিন বিয়ে হয়ে গেল, রাতের বেলায় শাওন আমাকে কল দিয়ে বলছে ভাইয়া আপনি আজকে রাতের মধ্যে বাড়িতে আসবেন। আমি বললাম না রে ভাই, আমি আসবো না, আম্মু আমাকে যাইতে মানা করছে। কেন মানা করছে ওই কিন্তু জানে না মূল ঘটনা। আমি বললাম যে না, আম্মু আমাকে মানা করছে, আমি যাব না। ও বলে আপনাকে আসাই লাগবে, আপনি আসবেন, নাহলে আপনি কই আছেন আমাকে বলেন। আমি ওকে বললাম না, রাত ওর বাসর রাত, ওই দিন ও রাতের প্রায় 1টা বাজে আমার এখানে চলে আসছে, আমি যেখানে থাকি এখানে। আইসা আমাকে বলতেছে আপনার বাড়ি চলেন, সিনজি নিয়ে আসছে। আমি বললাম যে তুই এগুলো কী শুরু করছস? আমার টানা হেঁচড়া করে বাড়িতে নিয়ে গেছে। ও বাসরও করে নাই, বাসর ঘরের দিন রাতে, এই বাসর রাতেও এই ঘটনা ঘটাইছে। আমাকে নিয়ে গেছে, যদিও বাড়িতে যাওয়ার পরে সবাই ওরা গালাগালি করছে যে তুই রাতের বেলায় বেরোইলি কেন, কারণ তোর সাথে এমনি একটা পুরীর সমস্যা আছে, জিনিস সমস্যা আছে, এরপরও তুই কেন বের হইলি, এটা কেন করলি, মানে খুব খারাপ ব্যবহার করতেছে ওর সাথে। বাট ও কোনো কিছু মনে করে আমাকে নিয়ে আসছে। যে হোক, এরপর দিন খালাম্মার বাড়ি থেকে মানুষ আসতেছে। আমার খালাম্মা আর আমার খালু আমার দিকে তাকাই না, মানে আমার দিকে ফিরেই তাকায় না, মানে আমার সাথে কথাই বলে না। শাওনকে নিয়ে নাচতেছে, শাওনকে নিয়ে গাইতেছে, শাওন যেটা বলতেছে সেটাই সবাই শুনতেছে। তো শাওন আমার ছোটো ভাই, ওর উপর আমার কোনো হিংসা নাই, কোনো ক্ষোভ নাই, কোনো রাগ নাই। আমারই তো ছোটো ভাই, রাগ যদি আমার থেকেই থাকে তো আমার পরিবারের মানুষগুলোর প্রতি আমার রাগ আছে। এবার শাওন 2 মাসের মতো বাড়িতে থাকবে। অ্যান্ড 2 মাস শাওন আমাকে বলে ভাই আপনি টোটালি যাবেন। ওই সময় অনার্স পরীক্ষা দিয়ে ফেলি, আমি পরীক্ষা দিয়ে ফেলি, বাট চাকরির জন্য ট্রাই করতেছে, চাকরি হচ্ছে না। ও আমারে বলতেছে আপনি বাড়িতে থাকবেন, আপনি বাড়ি থেকে যাবেন না। আর আপনি যদি বাড়ি থেকে চলে যান, আমি কিন্তু বাইরের লোকদের কাছ থেকে খবর নিব, যদি আপনি বাড়ি থেকে চলে যান তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। অ্যান্ড আমি কিন্তু বাড়িতে আর কোনো টাকা পয়সা দিব না, আব্বা আম্মার সাথে যোগাযোগ রাখবো না। এবং ডিরেক্টলি আমার আব্বাও ছিল, আমার আব্বা আম্মা দুজনকেই বলতেছে যে ভাইয়া বাড়িতে থাকবে, ভাইয়ের সাথে কেউ খারাপ ব্যবহার করবেন না, ভাইয়া বাড়িতে থাকবে, চাকরি হওয়ার আগ পর্যন্ত ভাইয়া থাকবে, আপনারা কোনো কিছু বলবেন না। তা তখন কেউ কিছু বলে নাই, বাড়িতেই পড়ে আছি। তা আম্মু তখন রান্নাবান্না করে, হিমি রান্নাবান্না করে। তো যেই মানুষটার সাথে রাতের পর রাত কাটিয়েছি, দিনের পর দিন কাটিয়েছি, একই খাটে ঘুমিয়েছি, বুকের মধ্যে যাকে জড়িয়ে ধরে রাত কাটিয়েছি, সেই মানুষটা যখন ছোটো ভাইয়ের বউ, এটা তো আসলে মানে কোনো অবস্থায় মেনে নেওয়া যায় না। তারপরও কষ্ট করে, দুঃখ করে, যন্ত্রণার মাঝেই সব কিছু মেনে নিলাম। হয়তো এটাই আমার ভাগ্য, হিমি হয়তো আমার ভাগ্যে নাই। যদি আমার ভাগ্যে থাকতো তাহলে আমারই তো হইতো, হোক না সে আমার ছোটো ভাইয়ের, তাতে কি। এমন করে সময়গুলো কাটতেছি, এমন করে বাড়িতে পড়ে আসি। চাকরির জন্য বিভিন্ন জায়গায় ট্রাই করে, ঢাকা, চট্টগ্রাম শহরে, তারপরে বরিশালে, সিলেটে, অনেক জায়গায় চাকরির জন্য অ্যাপ্লাই করতেছি। বাট আমার আসলে কোথাও চাকরি হচ্ছে না। এবং চাকরিও কেন হচ্ছে না, কেন এত চেষ্টা করার পরেও আমার চাকরি হয় না, আমি না বুঝতে পারি না। যাই হোক, এটা আল্লাহ ভালো জানে, হয়তো এর চেয়েও বেটার কোনো অপশান আমার জন্য আল্লাহ রেখে দিয়েছে, যার জন্য এগুলো হচ্ছে না। এইসব বুঝিয়ে মনটারে কোনো রকম সান্ত্বনা দিয়ে আছি। এমন করতে করতে একটা সময় আমাকে বলে হিমি একদিন সুন্দর সময় আসছে আমার বাসায়, মানে আমার রুমে আর কি। আইসা ওই দিন আমার আম্মুটা অসুস্থ, আর এর মধ্যে আমার দাদিমণি মারা গেছে, আমার দাদি মারা গেছে। তো আমার আম্মু তখন অসুস্থ, আমাকে বলতেছে আম্মুর জন্য ওষুধ নিয়ে আসেন, এটা আমাকে বলে। তা ওষুধের কথা বলে আমি তখন ওষুধ আনতে যাই, ওষুধ আনছি। ওষুধ আনার পরে ও তখন, আমি তাকে ওষুধগুলো দিয়ে, আম্মুকে ওষুধগুলো খাওয়াই দিয়া, এতদিন পর্যন্ত কিন্তু সে কোনো কিছু ঝামেলা করে নাই। বাট ওই দিন রাতে আম্মু অসুস্থ থাকার কারণে আম্মুকে ওষুধ খাওয়াই, ও তখন এসে আমার ঘরের দরজা নক করতেছে। দরজা খুলছি, খোলার পর আমার বলে আমি আপনার সাথে ঘুমাবো। আমি বললাম যে হিমি, এটা কী ধরনের কথা তুমি বলতেছো, এটা কী ধরনের কথা, তুমি আমার সাথে ঘুমাবা? ও আমাকে বলে যে না, আমি আপনার সাথে ঘুমাবো, আমি আপনার আম্মুর কাছে যাব না। আমি তখন বললাম যে এটা কী ধরনের কথা বলো, আম্মু যদি একবার উঠে দেখে ফেলে যে তুমি আমার সাথে, এমনিতে আমার বাড়িতে আসা নিষেধ, ঘরে আসা নিষেধ, আমাকে বাড়ি ঘরে আসতেই মানা করে দিয়েছে, তার উপরে যদি তুমি এরকমটা করো তাহলে তো হিমি এটা ভালো দেখায় না, তুমি এটা করো না। ও আমাকে বলতেছে যে কিসের ভালো দেখাবে না, ভালো না দেখানোর কি আছে, আমি আপনার সাথে ঘুমাবো, সোজা কথা। এইটা বলো তখন ঘরের দরজা লাগিয়ে দিয়ে আমাকে নিয়ে শুয়ে গেল। এবং শুয়ে পড়েই ওর মনস্তাপটা খুব খারাপ ছিল, এবং ও যেটা চাইলো জোরপূর্বক আমার সাথে এই কাজটা করলো, যেটা করার আমার কোনো রকমের ইচ্ছা ছিল না, তো জোরপূর্বক আমার সাথে এই ধরনের সম্পর্কও করলো। এবং এরপর থেকে ও প্রতি রাতেই চলে আসে, এবং ও এরকম করে আসতেছে বলে আমি তখন 2 দিন পরে বাড়ি থেকে চলে গেছি, যে আমি বাড়িতে থাকবো না, ও যদি এরকমটা করতেছে।
বাড়ি থেকে চলে গেছি, আমার বিদেশ থেকে শাওন আমারে ফোন দিয়া, ছোটো ভাই ফোন দিয়া খুব গালাগালি করতেছে, ভাইয়া আমি আপনার এত করে বলছি আপনার বাড়ি থেকে আপনাকে কী বলছে, না আমি তো ওর কাছে বলতে পারতেছি না যে তোর বই এরকম করতেছে, এটা তো আমি ওর কাছে বলতে পারি না। ও বাড়িতে ফোন করে মারে গালাগালি করে যে হ্যাঁ কী হয়েছে ভাইয়া বাড়ি থেকে চলে গেলাম কেন, অবশ্যই তুমি কিছু বলছো। আম্মা বলে না রে বাবা আমি কিছুই বলি নাই, আমি ওরে কিছুই বলি নাই, ওর সাথে আমার কোনো কথাই নাই। এও বিদেশ থেকে গালাগালি করে যে না অবশ্যই কিছু না কিছু বলছো, অবশ্যই কিছু না কিছু বলছো, নাইলে এটা এরকম হইতো না, নাইলে ও কেন এটা এরকম করছে, তাইলে ভাই কেন চলে গেছে, ভাইকে বলো বাড়িতে আসতে। এবার আম্মা আমাকে ফোন দিয়ে চিল্লায় চেঁচামেচি শুরু করছে যে তুই বাড়িতে আয়, তুই বাড়িতে নিলে শাওন আমাদের সাথে খারাপ ব্যবহার করতেছে, তুই বাড়িতে আয়। তো আম্মু গালাগালি করে, দেখলাম যে ও ছোটো ভাই যদি এরকম করে, আমি পুনরায় আবারও বাড়িতে আসলাম। এবার বাড়িতে আসার পরে এই প্রতিনিয়ত এরকম হিমি আমার রুমে আসতেছে, আমার সাথে থাকতেছে, এটা করার চেষ্টা করে, ওইটা করার চেষ্টা করে, বিভিন্নভাবে এগুলোও করে যাচ্ছে। তো এমন হতে হতে আমি তখন আস্তে আস্তে করে একটু ধর্মের দিকে অনুসারিত হয়ে গেলাম, ধর্মকর্ম করতেছি। ওর সাথে এটা আমি করতে চাই না, এই ধরনের কোনো সম্পর্ক আমি ওর সাথে করতেই চাই না, কিন্তু বাধ্যতামূলক আমার সাথে এগুলো করে এবং আমিও বাধ্য হয়ে ওর সাথে করি। তা এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ও হঠাৎ করে বেবি কনসেপ্ট করে ফেলে। এবং বেবি কনসেপ্ট করার পরে আমি তখন ওকে বললাম যে তুমি বেবিটা নষ্ট করো। আমাকে বলে আমি বেবি নষ্ট করবো না। আমি বললাম যে কেন নষ্ট করবে না? ও বলে আমার বেবিটা তো অবৈধ না, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার সংসার করব, আমি তো কোনো টাকাওয়ালা স্বামী চাইনি, আমি তো চাইনি আমি শাওনের বউ হওয়ার জন্য আমি তোমাকে বিয়ে করতে চাইছি। তা তুমি যেহেতু আমাকে বউ হিসাবে তুমি যেহেতু আমাকে বিয়ে করো নাই, শাওন যেহেতু আমাকে বিয়ে করছে, আমি তোমার সন্তানের মা হয়েছি, আমি শাওনকে ডিভোর্স করে আমি তোমাকে বিয়ে করব। আমি তখন বললাম যে হিমিকা তুমি এগুলো কী বলতেছ, বয়সে আমি শাওনের বড়, আমি তোমার বাসুর হই, এখন এটা যদি আমি শাওনের ছোট হতাম, দেবর হতাম, তাহলে হয়তো এটা একটা কোনো বিষয় ছিল না, কিন্তু এটা তো কোনো অবস্থায় সম্ভব না যে আমি ওর বড়। তখন হিমি আমাকে বলতেছে যে না তুমি ওর বড় হও আর যাই হও এসব কিছু আমার জানার দরকার নাই, তুমি আমাকে বিয়ে করবা এবং আমি তোমার সাথে সংসার করবো, এই সব কিছু তুমি ভুলে যাও, আমি এসব কিছু বলতে চাই না। আমি তখন তারে অনেকভাবে বুঝাই যে দেখো তুমি এটা পাগলামি করতেছো, এই পাগলামির কোনো মানে হয় না। এটা যখন মানুষ জানাজানি হয়ে যাবে বা লোক মারফতে জানাজানি হয়ে যাবে, তখন আমার পরিবারে মানুষরা আত্মহত্যা করে মারা যাবে, কেউ মুখ দেখাতে পারবে না, সমাজে আমি মুখ দেখাতে পারবো না। ও আমাকে বলে আমি এসব কোনো কিছু শুনতে চাই না, আমি এই বাচ্চা দুনিয়াতে আনবো। এখন শাওন হচ্ছে বিদেশে, ও প্রেগনেন্ট হয়ে গেছে, এখন তো এটা তো আসলে আর বলার মতো কোনো অবকাশ নাই। আর আমি এটা যে কাউকে বলবো, খালাকে বলবো, তাও তো খালা আমাকে জুতো দিয়ে পিটাবে, মাকে বলবো মাও তো আমাকে মারবে, আমি বলবো টাকার কাছে। এমন করতে করতে সময়গুলো কাটতেছে। ও আমাকে বলে যে কোনো কিছুর বিনিময়ে হোক আমি একটা সন্তান তোমার পরিচয়ে রাখবো, আমি তোমার পরিচয়, আমি একটা সন্তান রাখবো, আমি এই সন্তানটা নষ্ট করব না, আমি এই সন্তানটা রেখে দেবো। আমি ওরে যতভাবে বুঝাচ্ছি আমার কোনো কথাই শোনে না। একটা পর্যায়ে আমি তখন ওকে বুঝাইতে না পারে আমি বিষের বোতল হাতে নিছি যে দেখো হিমিকা আমি বিষ খাবো, তুমি যদি সন্তানটা নষ্ট না করো, বেবিটাকে নষ্ট না করো, আমি বিষ খাবো। আমাকে বল আচ্ছা ঠিক আছে, আমি যদি এই বেবিটাকে নিয়েই তোমার ছোটো ভাইয়ের সংসার করতে পারি তাহলে তো তোমার কোনো আপত্তি নেই। আমি বললাম তোমার কথা আমি বুঝি নাই, তুমি কি বলতে চাও? ও আমাকে বলে আমার যেই বেবিটা আমার পেটে আছে আমি এই বেবিটাকে দুনিয়াতে আনবো এবং তোমার ভাইয়ের সংসারও করো। আমি বললাম কীভাবে সম্ভব? ছোটো ভাই হচ্ছে বিদেশে, ও থাকে বিদেশে, তুমি যদি সন্তান দুনিয়াতে আনো সবাই তোমাকে জিজ্ঞেস করবে যে সন্তানের বাবাকে, তখন তুমি কি পরিচয় দিবা? ও আমাকে বলে যেটা আমি করব আমার ইচ্ছে আমি কিটা করব, কিন্তু আমি তোমার একটা সন্তান চাই আমার পেটে, তোমার একটা সন্তান বড় হোক, তোমার একটা সন্তান আমার থাকুক, এটা আমি চাই, সুতরাং আমি সন্তানটাকে দুনিয়াতে আনবো, তুমি এটা মানা করতে পারবে না। যাকে আমি ভালোবাসি তার একটা সন্তানের মা আমি হব, এরপরে প্রয়োজনে তোমার ছোটো ভাই সন্তানের মা আমি হব। তারপরে যত আমি বুঝাইলাম ও আমাকে বলে তুমি জাস্ট বাড়ি থেকে চলে যাও, বাকিটা আমি বুঝবো, তুমি চলে যাও। আমি ঠিক আছে তুমি যা ভালো মনে করো তাই করো। আমি তখন হঠাৎ করে টেম্পোরারি একটা চাকরি ঢাকাতে প্রাইভেট কোম্পানিতে একটা চাকরির জন্য কথাবার্তা হয়েছে, চাকরিটা আমার হয়েছে, আমি যাই নাই কারণ প্রাইভেট কোম্পানি আর স্যালারিটাও খুব একটা ভালো না। পরে চিন্তা করলাম যেহেতু এরকম একটা ঘটনা ঘটেই গেল, দেন আমাকে তখন বাড়ি থেকে পালাতে হবে। একরকম বাড়ির থেকে পালিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমি তখন চলে গেলাম ঢাকাতে, চট্টগ্রাম থেকে ঢাকাতে চলে গেলাম। এবং ঢাকাতে যাওয়ার পরেই আমার এলাকার লোকজন আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই সর্বনাশ, আপনার ওয়াইফকে আপনার ছোটো ভাইয়ের বউ তো পাগল হয়ে গেছে। আম্মু আমাকে ফোন দিয়ে বারবার বলতেছে তুই বাড়িতে আয়, হিমি তো পাগল হয়ে গেছে, আমি বলে আমি যেতে পারবো না, আমি মাত্র আসছি, আমি চাকরিতে মাত্র জয়েন করছি, বাট এখনই গেলে আমার চাকরি থাকবে না, আমি যেতে পারবো না। ছোটো ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে, আমি এবার ফোনে বন্ধ করে দিছি, ছোটো ভাইয়ের সাথেও কথা বলি না, বাবার সাথেও কথা বলি না, মায়ের সাথেও কথা বলি না,
হিমিকা নাকি পাগল হয়ে গেছে। এখন ও কি হয়ে গেছে এটা তো আর আমি জানি না। ও প্রচুর পাগলামি করে, রাতের বেলায় ও দৌড় দিয়ে এদিকে ওদিকে চলে যায়, মানুষকে ধরে রাখে, মানে হুজুর আনে, কবিরা জানে, তাবিজ পড়ায়, ইটা পড়ায়, ওইটা পড়ায়, এরকম করতে করতে আমি লোকের মারফতে শুনতে পাই, মানে আশেপাশে যে গ্রামের মানুষ আছে অনেকের কাছে ফোন করে এগুলো জানতে পারি, হিমিকাকে নাকি এক জিনেতে ভালোবেসে ফেলছে, মানে জিন নাকি হিমিকাকে ভালোবাসছে, ওই জিন নাকি হিমিকাকে নিয়ে যাবে। এরকম করতেছে, এরকম 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 7 দিন করতে 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 মানে সবাই তখন বুঝে গেছে যে জিনটা আমার, মানে যেই আমার ছোটো ভাইয়ের যে প্রবলেমটা ছিল একইভাবে সেম প্রবলেমটা এখন হিমি শুরু হয়েছে, এটা সবাই বুঝতে পারছে। গ্রামের সব মানুষ বুঝে গেল যে হিমির সাথে এখন ওই সমস্যাটা হচ্ছে যেটা শাওনের সাথে হয়েছে। অ্যান্ড আমি তখন আসলে মানে কোনটা সত্য কোনটা মিথ্যা এসব আমি কোনো কিছুই জানি না, আসলে হিমির কী হয়েছে আমি শুধু জানতাম ওর পেটে বাবু আছে। আমি তখন চলে আসছি, এরকম করে প্রায় একটা না প্রায় 20-25 দিনের মতো এই ধরনের ঝামেলাগুলো হয়। ও সবাইকে আইলে মারায়, গালাগালি করে, ও বলে আমি যাকে বিয়ে করছি আমি তার দেশে চলে যাব, সে আমাকে নিয়ে যেতে চায়, এগুলোই সবার কাছে বলে যে আমি যাকে বিয়ে করছি সে আমাকে তার দেশে নিয়ে যাবে, আমি তার সাথে চলে যাব। অ্যান্ড এইসব কাহিনি ফাহিনি করতে করতে একদিন হঠাৎ করে উদয় হয়ে গেছে, বাড়ি থেকে চলে গেছে এবং সবাই তারা পাগলের মতো খুঁজতেছে। আমার মা, এরপরে আমাদের গ্রামের অন্য মানুষরা যারা আছে সবাই খুঁজতেছে আমার কাছে, সবাই, তখন আমি মোবাইল অন করছি, সবাই আমাকে ফোন করতেছে এবং আমিও নিজে ওরে খোঁজা শুরু করলাম যে ও কোথায় গেল, আমিও নিজে খুঁজতেছি আমার মায়ের সাথে, ওকে আর পাওয়া যায় না। একটা না প্রায় 1.5 মাসের মতো ও কোথায় ছিল, কোন জায়গায় ছিল এটা কেউ বলতে পারে না। 1.5 মাস ওর কোনো সন্ধান পাওয়া যায়নি। 1.5 মাস পরে ও আসছে, হঠাৎ করে একদিন দুপুরবেলা কোত্থেকে চলে আসছে বাড়িতে। ওর কাপড় চোপড়ের অবস্থা ঠিক নাই, খুব খারাপ অবস্থা। আমার আম্মা তখন ওরে ঘরে নিছে, নেওয়ার পরে ওই সময় একটা কবিরাজ আনছে, ওই কবিরাজে বলতেছিল, কবিরাজে বলে ওকে একটা জিনে নিয়ে গেছে বাড়িতে। কবিরাজ আনছে, কবিরাজে বলে ওকে একটা জিনে নিয়ে গেছে এবং জিনে ওকে বিয়েও করছে, 1.5 মাস ধরে জিনের সাথে ছিল, জিনের দেশেও ছিল, এইটা কবিরাজ বলে। এই কবিরাজ এই কথা বলে এবং বলার পরে হিমি তখন এখানেই পড়ে আছে। আস্তে আস্তে হিমি হঠাৎ করে আমার আম্মাকে বলে আমি প্রেগনেন্ট, আমার পেটে বাচ্চা আছে এবং যে জিনটা আমাকে নিয়ে গেছে সেই জিনটা আমার সাথে ছিল তখন আমার সাথে এই ধরনের সম্পর্ক করছে। আমার মা তখন ওই কবিরাজের কাছে যায়, কবিরাজের কাছে গিয়ে জিজ্ঞেস করে যে কীভাবে সম্ভব, জিন কী করে মানুষের পেটে বাচ্চা দেয়। ওই কবিরাজ তখন বলে যে মূলত এই জিনটা একটা মানুষের উপরে শোয়ার হয়েছে, একটা মানুষের উপরে শোয়ার হওয়ার পরে ওই মানুষটা আপনার ছেলের বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে এবং সেখান থেকে বাচ্চা হয়েছে। বাচ্চাটা যদিও মানুষের কিন্তু ইচ্ছাটা ছিল জিনের। এই কথা বলে আমার আম্মুকে তখন বোঝানো হয়, মানে কবিরাজ টাকার জন্য যতটুকু পারে অতটুকু আমার আম্মাকে বুঝে এবং বুঝিয়ে দিয়ে আসার পর আমার আম্মা তখন গ্রামবাসীকে বিষয়টা জানায়। সবাই তখন বলে তাহলে সন্তানটা হোক, সন্তান যেহেতু হচ্ছে তাহলে জিনের কেমন সন্তান হয় আমরা এটা দেখব। জিনের সন্তানটা কেউ নষ্ট করতে দেয় নাই। একইভাবে একটা পুত্র সন্তান হিমির গর্ভে হলো। আমার ছোটো ভাই তখন পর্যন্ত বিদেশ এবং ছেলে সন্তান হওয়ার পরে তখন এটা নিয়ে আমাদের পুরো গ্রামে তোলপাল হয়ে গেল। পুরো 2-3 গ্রামের মানুষের মাঝে এটা ছড়িয়ে পড়লো যে জিনের সন্তান হয়েছে, জিনের বাচ্চা হয়েছে এবং এই জিনের বাচ্চা দেখার জন্য মানুষ বাড়ির মধ্যে টোল পড়ে গেছে, মানে প্রচণ্ড রকমের মানুষ ভিড়ে করতেছে, জিনের বাচ্চা হয়েছে, জিনের বাচ্চা দেখবো, জিনের বাচ্চা কেমন হয় দেখতে, এটা দেখার জন্য মানুষে ভিড়াভিড়ি। আমি তখন বাড়ির মধ্যে পড়ে আছি। এই ঘটনার ঠিক 1 মাস পরে ছোটো ভাই তখন বিদেশ থেকে আসছে। ছোটো ভাই বিদেশ থেকে আসার পরেই আমার মাকে নাকি কবিরাজে বলছে আপনার ছেলেকে বললেন যাতে আর বিদেশে না যায়। আমার ছোটো ভাই তখন আর বিদেশ জানাই, হিমিকাকে নিয়ে আমার ছোটো ভাই তখন সংসার করতে শুরু করছে। কিন্তু এরই মাঝে আরেকটা ঘটনা, আমার ছোটো ভাই আসার আগে বাবু হওয়ার ঠিক 8 থেকে 9 দিন পরে আমি আবার পুনরায় চলে আসি ঢাকাতে। হিমিকা আমাকে ফোন দিয়ে বলে আমার কোনো জিনের কাছে আমি যাই নাই, ভূতের কাছে আমি যাই নাই, আমি তোমাকে বলেছিলাম যে আমার পেটের সন্তান নিয়ে আমি তোমার ভাইয়ের সংসার, মানে তোমার সন্তান নিয়ে আমি তোমার ভাইয়ের সংসার করব এবং এটা আমার একটা ট্রিক্স ছিল, আর তুমি যদি এটা কারো কাছে বলে দাও তাহলে তো মনে করো আর কি হবে এটা তুমি বুঝোই। মানে আমি জাস্ট অনেক ধরনের মানে সিনেমা দেখেছি বা অনেক ধরনের অভিনয় দেখেছি, একটা অভিনয়ের তো একটা সীমারেখা থাকে, অনেক মানুষ ভিডিও করে আমাকে ভিডিও পর্যন্ত পাঠাইছে। আমার মনে হয় হিমি যদি অভিনয় করতো তাহলে অভিনয় জগতে ও শ্রেষ্ঠ হতো। এত ভালো অভিনয়, এত ভালো এডিটিং ও করতে পারে, এত ভালো অভিনয়, এত ভালো এডিটিংও করতে পারে। যাই হোক, এরপরে ও আমাকে সবসময় বলে যে তুমি আসো আমার সাথে থাকো, এটা ওইটা আমাকে বলতো। আমার ছোটো ভাই কিছুদিন থেকে, ছোটো ভাই আবার আম্মু বলছে যে তুই থাক, কিন্তু ছোটো ভাই থাকে না, ছোটো ভাই আবার চলে গেছে। এবার ওর পেটে জিনের বাচ্চা হয়েছে, এটা নিয়ে পুরো গ্রামের ভিতরে তোলপাল। এক মা কেউ খারাপ বলে, কেউ ভালো বলে, কিন্তু বাচ্চা হয়েছে, এটা সত্য কথা। আমার আম্মু তখন এটাকে মেনে নিয়েছে, সব কিছু ঠিক আছে। এইভাবেই সময়গুলো কাটতে একটা পর্যায়ে ও আমাকে সবসময় বলে যে তুমি কি আমার কাছে আসবা, হিমিকা আমাকে ফোন করে। আমি বললাম যে না, আমি আর যাব না,
আমি আর তোমার এখানে যাব না, আমার তোমার এখানে যাওয়ার কোনো প্রয়োজন, আমি যাব না। এরকম ঘুরতে ঘুরতে একটা পর্যায়ে আমি আমার গ্রামের মানুষের কাছে একটা নিউজ পাই যে ও নাকি আমাদের গ্রামেরই আরেকটা ছেলে, ওর মোবাইল দোকান আছে, মোবাইলে ফ্লেক্সিলোডের দোকান আছে, ওর সাথে হিমিকার অবৈধ সম্পর্ক। আমাকে আমাদের এলাকার পোলাপাইনে ফোন করে আমাকে বলে, ভাই আপনার তো ছোটো ভাইয়ের বউয়ে এমনি এমনি ঘটনা করতেছে, এরকম এরকম অমুকের সাথে সম্পর্ক, ওর মোবাইল দোকানে যায়, গেলে ও শাটার বন্ধ করে দেয়, ভিতরে ঘন্টার পর ঘন্টা থাকে, তারা অবৈধ সম্পর্কের মাঝে আছে। আমি তখন বললাম যে কী বলিস এগুলো, তুই এটা কীভাবে সম্ভব? বলে হ্যাঁ এগুলো করতেছে। তো যাই হোক, এমন করতে করতে একটা পর্যায়ে আমাকে বারবার বলতো, তুমি যদি না আসো আমি অন্য কারোর সাথে সম্পর্ক করবো, তখন কিন্তু তুমি আমাকে বাধা দিতে পারবা না। অ্যান্ড আমি আমার ছোটো ভাইকেও বারবার ফোন দিয়ে বলি যে তুই হয়তো তোর বউরে বিদেশে নিয়ে যা, তাহলে নাহলে তুই দেশে চলে আয়, কারণ সব বউ রেখে সব স্বামীরা বিদেশ করতে পারে না, এটা তুই বুঝ, তুই চলে আয়। কিন্তু ছোটো ভাই আমার কথা শুনলো না, মাও আমার কথা শুনলো না, বাবাও আমার কথা শুনলো না। একইভাবে ও তখন পরকীয়ায় আমাদের এলাকার এক মোবাইল দোকান সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে গেল, এবং এই ছেলের সাথে তার উঠা বসা, এবং আমার যে ছেলেটাও বড় হচ্ছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে ও ঠাস করে ওই মোবাইল দোকানদারের সাথে পালাই গেছে। মোবাইল দোকানদারের সাথে পালিয়ে যাওয়ার পরে আমি যেটা জানতে পারি, আমার ছোটো ভাই যেটা আমাকে বলে, আমার ছোটো ভাই নাকি তার অ্যাকাউন্টে অনেক টাকা দিয়েছে। অথচ আমার ছোটো ভাই আমাকেও বলে নাই, আমার মাকেও বলে নাই, কাউকেই বলে নাই যে এত টাকা ওর অ্যাকাউন্টে দিছে। অনেক টাকা ওর অ্যাকাউন্টে দিছে, এবং ওই টাকা নিয়েও তখন ওই মোবাইল দোকানদার ছেলের সাথে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পরে আমরা ওরা এইখানে ওইখানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতেছে, ওরা কোথাও পাই না, কোনো জায়গায় পাই না। শেষ পর্যন্ত ওরা খুঁজে পাওয়া যায়, ও চট্টগ্রাম শহরে লুকিয়ে থাকে ওই ছেলেকে নিয়ে। সেখান থেকে ওইখান থেকে বের করে আনার পরে আমার মাকে আমি তখন বিষয়গুলো বলি যে মা, ওর আগের যে বাচ্চাটা, ওই বাচ্চাটা আমার মা আমারে বলে ও আমার বোনের মেয়ে হইলে কী হয়েছে, ও যেহেতু এত বড় একটা ঘটনা ঘটাইতে পারছে, তুই সত্য কথা বলে দে, তুই সত্য কথা বল। আমি বলতে চাই না। এরপর আমার আম্মু জোর করে আমাকে দিয়ে সত্য কথা বলাই দেয়। এবং ওই সময় যখন আমি সত্য কথাগুলো বলি, সেই সময় আমার ছোটো ভাই তখন বাড়িতে থাকে। আমি এরকম করে সত্য কথাগুলো বলতেছি, বলে দেওয়াতে এই দরবারের ভিতরে আমি সত্য কথা বলে যে দেখেন ও আমার সাথে এই ধরনের সম্পর্ক করছে, ও জিনের অভিনয় করছে, মূলত কিন্তু ওই বাচ্চাটা আমার, আপনার ডিএনএ টেস্ট করায় দেখতে পারেন। ডিএনএ টেস্ট দূরের কথা, এরই মাঝে আমার ছোটো ভাই তখন আইসেই মানে লাঠি দিয়ে এসে আমাকে 2টা বাড়ি দিয়ে ফেলে। এবং তৃতীয় বাড়িটা ছোটো ভাই দিতে গেলে আমি যখন ঠেকাইতে যাই, ধরতে চাই, এটা বাঁশ ছিল, বাঁশটা পুরোপুরিভাবে একটা আমার একদম চোখের ভিতরে ঢুকে যায় পরিপূর্ণভাবে, মানে পুরো চোখের ভিতরে বাঁশটা ভেঙে ঢুকে যায়। আমি তখন চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে আমাকে ডাক্তার কাছে নিয়ে যাওয়া হলে আমার যেই একটা চোখ থাকে এটা পরিপূর্ণভাবে নষ্ট হয়ে যায়, মানে দুটো চোখের মাঝে একটা চোখ একদম নষ্ট হয়ে যায়। এবং নষ্ট হয়ে গেলে পরে আমার ছোটো ভাই তখন সবার কাছে বলে আমি ওর বউরে খারাপ করছি, এবং শুরুটা আমিই করছি। মানে এরকম একটা অবস্থা হয়, লাস্ট পর্যন্ত আমার বাবা মা পর্যন্ত আমার ছোটো ভাইয়ের সাপোর্ট নিয়ে নেয়। যেই মা আমাকে বললো যে তুই বলে দে সত্য কথাগুলো, ও আমার বোনের মেয়ে হইলে কী হয়েছে, ও আমার বোনের মেয়ে হইলে হোক, ও যে এত বড় একটা দুর্চরিত্রা, কলঙ্কিনী মেয়ে, এটা সবার কাছে আমাদের তুলে ধরতে হবে, এটা তুই লুকিয়ে রাখিস না, তুই সবার কাছে বল। আমি আমার মায়ের কথা শুনে কিন্তু সবাইকে জানাই দিলাম যে ও এরকম একটা ঘটনা করছে, আমার সাথেই করছে। ওর পেটে যে বাচ্চা ওর কোলে আছে, এই বাচ্চার মূল বাবা কিন্তু আমি, এটা জিন না। কিন্তু আমার ছোটো ভাই এটা শোনা মাত্রই ছোটো ভাই সে আমাকে মারা শুরু করছে, কারণ ছোটো ভাই মনে করতেছে যে হিমিকাকে মূলত আমিই খারাপ করছি, হিমিকার সাথে আমি 2 নম্বর সম্পর্ক করেছি, করে আমি ওকে খারাপ বানাইছি, এরপরে হিমিকা অন্য ছেলের কাছে চলে গেছে, আমি কেন করলাম, এবং আমি কেন ছোটো ভাইকে ঠকাইলাম। একইভাবে আমার বাবার পক্ষ তখন আমার ছোটো ভাই নিয়ে নিল, আমার মাও তখন ছোটো ভাইয়ের পক্ষে চলে গেল। তেন গ্রামের ভাষায় একটা কথা আমি শুনেছিলাম যে যার জন্য করলাম চুরি ভাই সেও বলে চোর, যার ঘরে করলাম চুরি সেও বলে চোর। যে মায়ের কথা শুনে আমি গ্রামের 10 জনের সামনে কথাটা আমি বললাম, সেই মাই শেষ পর্যন্ত আমার ভাইয়ের পক্ষ নিয়ে নিল। বাবা তখন ডিরেক্টলি বলল যে তোর মতো সন্তান যে কিনা ছোটো ভাইয়ের বউর দিকে খারাপ নজর দিতে পারে, এমন সন্তানের বাবা আমি না, তোর মতো সন্তান আমার থাকার কোনো প্রয়োজনে তুই বাড়ি থেকে বেরিয়ে যা। আমি বাবারে বললাম যে বাবা আমি পরিস্থিতির শিকার, কিন্তু বাবা আমার কোনো কথাই শুনে আমাকে বাড়ি থেকে বের করে দিল, শুধু বের করে দেওয়াতেই আমার বাবা শেষ হয়নি। আমার বাবার স্থাবর যত সম্পত্তি ছিল আমার বাবা সমস্ত কিছু থেকে আমাকে বঞ্চিত করেছে, সব কিছু আমার ছোটো ভাইয়ের নামে আমার বাবা নিজে উইল করে দিয়ে দিয়েছে। এবং আমার মাও আমার ছোটো ভাইয়ের সাথে আছে, এবং পুনরায় তারা ছোটো ভাইকে আরেকটা বিয়ে করায়, সেই বউ নিয়ে আমার বাবা মা আমার ছোটো ভাই খুব সুন্দর করে সংসার করতেছে। এবং ছোটো ভাইয়ের বউয়ের পেটে আমি বাচ্চা দিয়েছি, ছোটো ভাইয়ের বউয়ের সাথে আমি অবৈধ সম্পর্ক করেছি, এটা বলে
আমি গ্রামের ভিতরে রেড সিগন্যালে পড়ে গেছি। গ্রামবাসী থেকে সবাই আমাকে বলে দিয়েছে আমি যাতে কখনো এই গ্রামে না ঢুকি। এবং আজকে প্রায় অনেকগুলো বৎসর আমি আমার গ্রামের বাইরে। আমার বাবা মা, না আমার ছোটো ভাই, না আমার ছোটো ভাইয়ের বর্তমান বউ, কেউ আমার সাথে যোগাযোগ রাখেনি, কেউ আমার সাথে কথা বলে নেই। চট্টগ্রামের মাটিতে সার্টিফিকেটগুলো বুকে নিয়ে আমি রাস্তা একটা চাকরির উদ্দেশ্যে ঘুরতেছি। কোথাও কোনো চাকরি পাই না। এই দেশে যার মামা নাই, খালা নাই, খালু নাই, ওই দেশে চাকরির তো নাই। আমি চাকরিই পাই না। এত জায়গায় চাকরির জন্য অ্যাপ্লিকেশন, আমি গ্র্যাজুয়েশন করা একটা ছেলে, বাট আমি চাকরি পাই নাই। শেষ পর্যন্ত একটা হোটেলের আপনার ম্যানেজারে চাকরি করতেছে, অল্প কিছু টাকা বেতন, সেই টাকা দিয়ে কোনো মতে দিন পার করতেছে। আমার বিয়ের বয়স চলে গেছে, আমি এখন আর বিয়ে করতে পারবো না। আমি যেই সন্তানটা জন্ম দিয়েছি সেই সন্তানটা এখন মোবাইল দোকানদারে পালতেছে আমার ছোটো ভাইয়ের বউকে নিয়ে। তো সবার কাছে আমি কলঙ্কিত। আমার অপরাধটা কোথায়, আমার অন্যায়টা কোথায় আমি জানি না। এবং কেন আল্লাহ আমাকে এতটাই কষ্ট দিল, কেন আজ সব কিছু ঠিক থেকে আমার জীবনটা এমন নষ্ট হলো। আমার মতো শিক্ষিত বেকারদেরকে আমি একটা কথাই বলবো যে শিক্ষার পাশাপাশি কিছু একটা করেন। আমি যদি আজকে মাঠে ঘাটে কাজ করতাম, পড়াশোনার পাশাপাশি আমি মাঠে কাজ করতে পারতাম। আমি যদি পড়াশোনার পাশাপাশি একটা প্র্যাকটিক্যাল কোনো কিছু শিখতাম, আমি সেটা করতে পারতাম। বাট আমি কোনো কিছুই শিখিনি আমার জীবনে, যার জন্য শুধু সার্টিফিকেট দিয়ে আমি কোনো চাকরি পাই নাই। শুধু চাকরির অভাবে আমার ভালোবাসার মানুষটা ছোটো ভাইয়ের বউ হয়ে গেল। আর চাকরি ছিল না বলে, টাকা ছিল না বলে আমার পরিবারের মানুষগুলো আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিল। আমার মায়ের পক্ষে, আমার ভাইয়ের পক্ষে, আমার মা আমার ভাইয়ের পক্ষে গেল, বাবা ভাইয়ের পক্ষে গেল, সবাই ভাইয়ের পক্ষে গেল। কারণ আমার ভাইয়ের শিক্ষা দীক্ষা না থাক, আমার ভাইয়ের মোটা অঙ্কের টাকা আছে। এই দুনিয়াটায় যে টাকার গোলাম, আমি তার জ্বলন্ত প্রমাণ। আপন ভাই, আপনাকে আমি আমার কষ্টের কথাগুলো বলেছি, জানি না আপনি এগুলো প্রচার করবেন কিনা বা আমার সাথে যোগাযোগ করবেন কিনা। যদি পারেন আমার সাথে যোগাযোগ। আমি চট্টগ্রামে অমুক হোটেলের বর্তমানে একজন ম্যানেজার পোস্টে কাজ করি, অল্প 14,000 টাকার মতো বেতন পাই, ওটা দিয়ে আমি চলতেছি। আমি এখনও বিয়ে শাদী করি না, এবং বিয়ে শাদী করার কোনো চিন্তা ভাবনা আমার মাথার চুল উঠে গেছে, বয়স হয়ে গেছে। এই বয়সে আর বিয়ে শাদী করে কারো জীবন নষ্ট করতে চাই না। আপনার কাছে শুধু এটুকুনি বলতে চাই, আমার কষ্টের কথাগুলো যদি আপনার মুখে শুনতে পাই খুব ভালো লাগবে। যদি কখনো চট্টগ্রামে আসেন আমার সাথে দেখা করবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই শামীম হোসেনের জীবনের বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বাট একটা বিষয়ে গল্পের মাঝে আমি অবাক হয়ে গেলাম যে একটা মেয়ে সন্তান পেটে নিয়ে এত বড় একটা অভিনয় করলো পুরো গ্রামবাসীর সাথে। গ্রামের কোনো মানুষ ধরতে পারলো না যেটা তার অভিনয় ছিল। এবং অভিনব কায়দায় সেখানে একজন কবিরাজও চলে আসে, এবং সেই কবিরাজও তার কবিরাজি টিকিয়ে রাখার জন্য বলে এই মেয়েটাকে জিনে নিয়ে গেছে, এবং জিনে এতদিন পর্যন্ত মেয়েটার সাথে ছিল, জিনটা এখন মেয়েটাকে ছেড়ে দিয়েছে, মেয়েটা এখন চলে আসছে, এবং মেয়ের পেটে যে সন্তান এটা জিনের সন্তান। কবিরাজকে আসলে আমার কাছে মনে হয়েছে ওই কবিরাজটাও মূলত হিমিকার পালিত কবিরাজ, হিমিকা ওই কবিরাজের সাথে আলোচনা করেই সম্ভবত এমন একটা সিদ্ধান্ত নিয়েছে, বা কবিরাজি হিমিকাকে এরকম সিদ্ধান্ত নিতে বলেছে। তো গ্রামের মানুষ ওরা তো ডান পিঠে হয়ে থাকে, অথচ গ্রামের মানুষ এই জিনিসটা বিশ্বাস করে ফেললো। আমরা জিনকে বিশ্বাস করি, জিন এবং ইনসান ওদের বিচার হবে, আল কোরআনে জিনের কথা উল্লেখ আছে, কিন্তু জিন কখনোই কোনোদিন সরাসরি কোনো মানুষের সাথে শারীরিক সম্পর্ক করে না, আর করলেও সেখানে কোনোদিনও সন্তান আসে না। এরপরও কবিরাজ যেভাবে বুঝিয়েছে গ্রামের মানুষকে, গ্রামের মানুষ সেটাই বুঝেছে, এবং জিনের সন্তানের মা হিসাবে এই হিমিকা ওই গ্রামে ভীষণ পরিচিত একজন মানুষও হয়ে গেল। যাই হোক, যারা প্রবাসে আছেন, শামীম ভাইয়ের একটা কথা আমার খুব ভালো লাগছে। তিনি বলেছে যে তার ছোটো ভাইকে বলেছিল যে সব বউ রেখে স্বামীরা বিদেশ করতে পারে না, সব বউ রেখে স্বামীরা প্রবাসে থাকতে পারে না। আসলে ভাইয়ের কথাটা ঠিক। আপনি যতই টাকা পয়সা ইনকাম করছেন, যাই কিছু করছেন, শুধুমাত্র আপনার স্ত্রীর জন্য, আপনার পরিবারের জন্য, বাবার জন্য, মায়ের জন্য। সেই স্ত্রী যদি আপনাকে ছেড়ে চলে যায়, তো আপনার সেই টাকা পয়সা, অর্থ সম্পদের কোনো মূল্যই কিন্তু থাকবে না। সুতরাং আপনি প্রতিটা মুহূর্তে আপনার স্ত্রীকে অবজার্ভ করবেন, যাকে আপনি দেশে রেখে গেছেন, যে সে ঠিক আছে কিনা। এখন সে যদি ঠিক না থাকে, আপনি শুধুমাত্র টাকার পিছনে দৌড়িয়ে শেষ বয়সে এসে হারাবেন স্ত্রীকে, না করতে পারবেন বিয়ে, যাবে সম্পত্তি। তো এই জন্য যদি স্ত্রী ভালো থাকে, আপনি যদি মনে করেন যে না আপনার স্ত্রী ঠিক আছে, দেন তবেই আপনি প্রবাসে থাকেন। আর যদি মনে করে থাকেন যে না ভাই আমার স্ত্রী 19-20 করতেছে, 18-20 না 19-20 করতেছে, তাহলেও আমি অনুরোধ করবো আপনি দেশে চলে আসেন, এটা আপনার জন্য মঙ্গল হবে। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের সুস্থ থাকার প্রত্যাশা। আমি আপনার আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের সাথে আমার দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।